রাজকে জড়িয়ে ধরবে ঠিক তখনই একটা গুলি চলে। গুলি চলার শব্দে সবাই কানে হাত পাতে, কিন্তু কেন গুলি চলল? ইতি আর ইমন কানে হাত দিয়ে ভয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে আছে চেয়ারে। 1 মিনিট পর রাজ ডাক দেয় ইমনকে। ইমান, বাবা, এদিকে তাকাও। ইমন চিৎকার করে বলে, না, আমি তাকাবো না, আমার ভয় করছে। আমার মাকে তুমি গুলি করেছো, তুমি অনেক খারাপ, তুমি চলে যাও এখান থেকে। রাজ শব্দ করে হাসলো। ইমনের কাছে আসে রাজ, ইমনের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমার পিছুটা নেই, আমার কোনো দুর্বলতা নেই। আমি গ্যাংস্টার জগতের লিডার হতে চেয়েছি, আন্ডারওয়ার্ল্ডের কিং হওয়ার জন্য এত কিছু করেছি, নেতাদের গোলামি করেছি, কিন্তু এই শালা নিলয় যতদিন আছে আমি সবসময় তার নিচে পড়ে থেকেছি। আমার নিলয়কে সরাতেই হবে। অস্ত্রের খেলাতে কোনো মাইন্ড গেম নেই, সামনে আসলেই ট্রিগার চেপো, বেশ খেল খতম। রাজ কথাগুলো বলে ইমনের মাথায় গুলি করে। ইমন খাবারের প্লেটের উপরে মুখ থুবড়ে পড়ে। ইতি চোখ বড় বড় করে ইমনের লাশের দিকে তাকিয়ে আছে। নাক বেয়ে কপাল থেকে রক্ত পড়ছে ইমনের, মুখে এখনো খাবারের অংশ লেগে আছে। ইতি কথা বলতে পারে না, একদম শকড হয়ে তাকিয়ে আছে ইমনের দিকে। রাজ ইতির কাছে আসলো, ইতির গালে হাত বোলাতে বোলাতে বলে, মা, তুমি বড্ড আদরের মেয়ে আমার, তোমাকে বড্ড ভালোবাসি, তোমার জন্য সব কিছু করেছিলাম, কিন্তু এখন রাফিয়ান জগতের নেশায় পড়ে নেশায় আটকে আছি। তুমি সুন্দর অনেক মা, তোমাকে আমার লাগবে। বাবা, তুমি আমার মা আর ভাইকে কিভাবে পারলে মারতে? তোমার কি একটুও হাত কাঁপলো না? কিভাবে এত নিষ্ঠুর হলে তুমি? তোমায় কি খারাপ লাগেনি? মারে, আমি যে ভিতর থেকে একদম শেষ হয়ে গেলাম, কিন্তু আমি এত ভালো না মা, আমি তো একটা শয়তান। আর এই শয়তানের খারাপ লাগা নেই, আছে শুধু একটা লক্ষ্য। হানিফ, লাশ দুটাকে নদীতে ফেলায়। আর শওকত, এদিকে নিয়ে যা, পাচার করে দে, এদিকে বিক্রি করে অনেক টাকা পাবো। ইতি চিৎকার করে বলে, বাবা, আমাকে মেরে ফেলো, আমি মরতে চাই, আমাকে প্লিজ এত কষ্ট দিও না। রাজ উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকে। ইতির হাতে ইঞ্জেকশন পুশ করা হয়। ইতি বাবা বাবা করতে করতে নেতিয়ে পড়ে। ইতিকে ধরে ওরা নিয়ে যায় সেখান থেকে। তারপর রাজ চলে আসে শুভ্রের কাছে। শুভ্র রাজকে ডাকলো। ভাই, এই হারামি উঠে না কেন? রাজ ধরফর করে উঠল। শুভ্র রাজের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, রাতে কি ঘুম হয়নি? রাজ কিছু বলে না, শুভ্রের দিকে তাকিয়ে থাকে। শুভ্রকে সে ব্যবহার করবে নিলয়কে মারার জন্য। রাজ বিড়বিড় করে বলে, আমার কোনো পিছুটান নেই, আমার কোনো দুর্বলতা নেই, আমি শুধু হিংস্রতা দেখতে এসেছি। আমি আন্ডারওয়ার্ল্ডের কিং হতে চেয়েছি, আমি সাইকো হয়েছি, আমি নিলয়ের জায়গা চাই। রাজ মদের গ্লাসে থাকা পুরো মদটা এক ঢোকে গিলে খেয়ে চেয়ারে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। চোখ বন্ধ করে রাজ বলে, আয়নার সাথে লুকোচুরি খেলা হয়? পাশেই বা কে ছিল? পাশেই বা ছিল কবে? কে আবার? সবাই তো নিঃসঙ্গতায় ভরা। নিজেকে ফাঁকি দিয়ে এই খেলা শুধু সাময়িক শূন্যতা মেটাবার, যে শূন্যতা হবে না আর পূর্ণ। তবে রক্তের খেলা যেন সাধারণ কোনো খেলা নয়, শত্রুত্বের শত্রু নয়, বরং বন্ধুত্বে বন্ধু খেলা, যে খেলাতে আছে শুধুই হিংস্রতা, রক্ত আর একরাশি প্রতিশোধের নেশা। রাজ ভাই, যুদ্ধের খেলা বেশ ভয়ঙ্কর। বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দেওয়া, এটা যুদ্ধের ভবিষ্যৎ। সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচতে চায়, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার থাকে না। রাজা রাজত্ব কায়েম করার স্বপ্ন সবাই দেখে। যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ যোদ্ধার উপর বিজয়ী রাগের চেয়ে ক্রোধ বিজয়ী বা আত্মবিজয়ী বীরই বীরশ্রেষ্ঠ। শত্রুকে কখনো দুর্বল ভাবতে হয় না। আমি নিলয়কে মারবো, নিলয়কে মেরে আমি হব এই গ্যাংস্টারের কিং। এটা আমার ওয়াদা ব্রো। সময় হলে ঠিকই সব কিছু দেখতে পারবেন। রাজ কিছু বলল না। রাজের মাথায় এখন শুধু গ্যাংস্টার কিং হওয়ার ভাবনা জেঁকে বসেছে। সে নিলয়কে কোনোভাবে জিততে দিতে চায় না। নিলয় কখনো রাজের আর দুর্বলতা খুঁজে পাবে না। রাজ নিজ হাতে নিজের সব দুর্বলতা শেষ করে দিয়েছে। আকাশ পায়চারি করছে। আকাশের হাতে ফোন। সে তার সব লোকদের ইলেকশনের জন্য নানা জেলাতে পাঠিয়ে দিয়েছে। দেশের কী অবস্থা সেসব খোঁজ নেওয়াটা আকাশের জরুরি। হঠাৎ দরজায় টোকা পড়ল। আকাশ ভিতর থেকে বলে, কে? স্যার, দরজা খুলুন, আমি আপনার গার্ড বলছি।
একজন আপনার জন্য চিঠি রেখে গিয়েছে, সেটা দিতে আসলাম। চিঠি? আচ্ছা, ভেতরে আসো। আকাশ দরজা খুলে দেয়। সিকিউরিটি গার্ড এসে আকাশের সামনে টেবিলে চিঠি খামটা রাখলো। আকাশ বলল, কে দিয়েছে চিঠি? জানি না স্যার, তবে একজন বৃদ্ধ লোক এসে বলে আকাশের কাছে যেন ওই চিঠিটা পৌঁছে দিই, তারপর নিয়ে আসলাম। আচ্ছা, যাও। আকাশ খামের দিকে তাকায়। একটা লাল খাম রাখা টেবিলে। আকাশ খামটা হাতে তুলে নেয়। খাম ছিঁড়ে চিঠিটা বের করে সে। চিঠির উপরের অংশে রক্তের টুপ টুপ ছাপ লেগে আছে। চিঠিটা একটা ভাঁজ করা, তবে ভাঁজের মাঝে কিছু একটা আছে। আকাশ দ্রুত চিঠির ভাঁজ খুলল। ভাঁজের ফাঁকে একটি কালো গোলাপ রাখা। আকাশ অবাক হয়, কপাল কুঁচকে তাকায় গোলাপটার দিকে। আকাশ গোলাপটা হাতে নিল। পাপড়ি শুকিয়ে গেছে কয়েকটা। আকাশ ফুলটা খামের উপরে রেখে চিঠিটা হাতে নেয়। চেয়ারে হেলান দিয়ে বসলো। চিঠির উপরের দিকে আর নিচের দিকে রক্ত লাগানো। আকাশের কিছুটা ভয় করে, তবুও চিঠি লেখার দিকে তাকালো। চিঠিতে লেখা আছে, তোর শহর জুড়ে নামুক বৃষ্টি, শত্রুতা বয়ে যাক তোর শহর জুড়ে। আজ শহরের শত্রুর বৃষ্টি, শুরু হোক পুরনো খেলা নতুন করে সৃষ্টি। বাকিরা মাইন্ড গেম খেলে বারবার, রাফিয়ান মাইন্ড গেম খেলে একবার। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হওয়ার গল্প আমার কাছে শোনাতে এসো না প্রিয়। ঘাবড়ে গিয়েছিস নাকি? এটা হলো নতুন একটি খেলা, যে খেলাতে আছে মৃত্যু নামক একটা কুয়ো, যে কুয়োতে তোকে পড়তে হবে। তোর নামে যে ব্যাংকে 90,000 কোটি টাকা আছে সেটা কিন্তু আমি জানি, আর টাকাগুলো পেয়েছিস একজনের থেকে, সেই ব্যক্তিটাকে আমি জানি। গুড লাক। চিঠিতে আর কিছু লেখা নেই। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। এসির ভিতরেও আকাশের যেন সারা শরীর ঘামতে শুরু করে দিয়েছে। কে চিঠি দিয়েছে? এই চিঠির মানে কি? আর কেনই বা আকাশকে চিঠি লিখবে? আকাশ জলদি তার সিসি ক্যামেরা চেক করে। বাহিরের গেটের ক্যামেরাটা পিছনে দিয়ে দেখতে শুরু করে। একটা বৃদ্ধ লোক এসেছে। লোকটার সারা মুখে বড় বড় দাড়িতে ভরা। চেহারাটার কোনো কিছুই দেখা যাচ্ছে না। গায়ে একটা চাদর মোড়ানো। গরমে চাদর কেন? লোকটা লাঠি ভর করে কোমর কুঁজো করে ঘোরাতে ঘোরাতে হাঁটে, আর হাঁটতে হাঁটতে গেটের কাছে এসে চিঠি দিয়ে লোকটা চলে যায়। খুঁড়িয়ে লাঠি ভর করে হাঁটে লোকটা। মুখ বোঝা না গেলেও মুখে বেশ দাড়ি গোঁফ। তাহলে লোকটাকে? আকাশে যেন দম বন্ধ হয়ে আসছে। কি করবে বুঝতে পারে না। রাজকে কল দেয়, দেখা করতে বলে। নেহা বিছানায় শুয়ে আছে, গায়ে অনেক জ্বর। চোখ মেলে কেবল পিটপিট করে তাকাচ্ছে। জ্বর নিয়ে এসে অফিসে আসতে চেয়েছিল, কিন্তু নিলয় যেতে দেয়নি। নেহা জোর করতে পারেনি, কারণ জ্বরে তার শরীরের যেন সব শক্তি চলে গেছে। একটুও জোর পাচ্ছে না সে, তাই চুপচাপ শুয়ে আছে বিছানা। চোখটা মেলতেও যেন ব্যথা লাগছে ওর। কথাও বলতে পারছে না, পারবেই বা কী করে? না খেয়ে থাকার কারণে গায়ে এক ফোঁটাও জোর নেই। রুমে কাউকে দেখছে না সে। কিছুক্ষণ আগে নিলয় ছিল, ডাক্তার এসে আরও একবার দেখে গিয়েছে। ডাক্তার জানিয়েছে ভালো খাবার খেতে দিতে হবে। নিলয় ডাক্তারকে ছাড়তে গিয়েছে। বেশ কিছু সময় পর নিলয় হাতে আনারস বাতাবি লেবু সাথে করে নিয়ে রুমে প্রবেশ করলো। নেহা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। নিলয় রান্নাঘর থেকে বটি নিয়ে আসলো। রুমের ভিতরে একটা চট পেতে সেখানে আনারস কাটতে থাকে। অর্ধেক আনারস কেটে লেবুও কাটলো একটা। নেহা চোখের পলক না ফেলে নিলয়ের দিকেই তাকিয়ে আছে। কি কি করছে নেহা সব দেখতে থাকে। নিলয়ের আনারস কাটা দেখে নেহার বেশ হাসি পায়। কত কত জায়গাতে খোসা আছে, সেই জায়গা বারবার কাটতে গিয়ে আরও ডিপ করে কেটে ফেলছে। এটা দেখে নেহার হাসি পেলেও হাসি প্রকাশ করার মতো শক্তি পাচ্ছে না সে। নিলয় আনারস বাটি টেবিলে রেখে সেটা ঢেকে পুরো রুম পরিষ্কার করলো। নেহাকে বলে, চুপচাপ শুয়ে থাকো, ভালো খাবার খেতে হবে। তোমার জন্য ডিম পোজ আর পাস্তা করে আনছি, ঝাল দিয়ে। অপেক্ষা করো। কথাটা বলে নিলয় দৌড়ে চলে যায় রান্নাঘরে। তারপর ডিম পোস্ট করে। পাস্তা রান্নার সময় নিলয়ের হাত পুড়ে যায় কিছুটা। নিলয় একবার আহ বলে চিৎকার করে ওঠে। নেহা বিছানা থেকে নেমে কোনো রকমে টলতে টলতে রান্নাঘরের দরজার কাছে যায়। নিলয়কে বলে, হাত পুড়েছে। নেহা কাঁপা কাঁপা গলায় কথাটা বলল। নিলয় ঘুরে চমকে ওঠে। নেহাকে এই অসুস্থ শরীরে এত বেশি সুন্দর লাগবে নিলয় কখনো যেন কল্পনাও করেনি। এলোমেলো চুল, শুকনো চেহারা, রসহীন ঠোঁট, নেহাকে জাস্ট অমায়িক সুন্দর লাগছে। কিন্তু নেহা এখানে কেন? নিলয় তাড়াতাড়ি নিজের হাত পিছনে রেখে নেহাকে প্রশ্ন করল, তুমি এখানে কেন? এই জ্বরে তোমাকে উঠতে বলেছে কে?
নেহা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলতে গিয়েও পারল না। নিলয় কাছে আসে, নেহাকে কোলে তুলে নেয়, তারপর রুমে নিয়ে এসে আবারও শুইয়ে দেয় নেহাকে। নেহা পিট পিট করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় টেবিলের উপর থেকে বমি হওয়ার মেডিসিন আর গ্যাসের মেডিসিন খাইয়ে দেয় নেহাকে। নেহাকে শুয়ে থাকতে বলে আবার রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘর থেকে নেহার জন্য রান্না করা খাবারগুলো নিয়ে রুমে আসে। নেহাকে সোজা করে হেলান দিয়ে বসিয়ে বলে, হা করো, আমি খাবো না। হা করো বলছি। আ নেহা হা করে। নিলয় খাইয়ে দেয়। দরজার কাছে দাঁড়িয়ে আদনান সাহেব দেখতে থাকে এসব। নিলয় যে সাংসারিক হয়ে গেল, তবে বেশ ভালোই লাগছে তার। এক বাড়িতে পুলিশ, মন্ত্রী আর গ্যাংস্টার থাকে। এই বাড়িতে কেউ ভুলেও অ্যাটাক করবে না। আদনান সাহেব হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। নেহাকে সবটা জোর করে খাইয়ে দিয়ে আনারসগুলো একটু একটু করে খাইয়ে দেয়। খাবার শেষ হওয়ার পর মেডিসিন খাইয়ে দেয়। নেহা হেলান দিয়ে শুয়ে থাকে। নিলয় এক বালতি পানি নিয়ে আসলো। তারপর নেহাকে নিজের কোলে নিয়ে শুইয়ে দিয়ে নেহার মাথায় পানি ঢালতে থাকে। পানি ঢালা শেষ করে নেহার মাথায় জলপট্টি দিয়ে রাখে কিছু সময়। নেহার পায়ের অনেক অংশ ভেজা কাপড় দিয়ে মুছে দেয় নিলয়। এরপর চুলে হাত বুলিয়ে দিতে থাকে। নেহা যে কখন ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না। আদনান সাহেব গাড়ি থেকে নামলো। তার পার্টি অফিসে ঢুকতে যাবে, তখনই গেটের দারোয়ান এসে আদনান সাহেবের দিকে একটি হলুদ খামে চিঠি ধরিয়ে দিয়ে বলে, স্যার, একটা লোক এসে এটা দিয়ে গেছে। লোকটা বুড়ো, আপনাকে যেন দেই এটা বলে গেল। আদনান সাহেব চিঠির খামটা হাতে নেয়, তারপর সোজা নিজের অফিসে প্রবেশ করে। নিজের টেবিলে বসে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে খামটার দিকে তাকায়। হলুদ খামের চিঠি? প্রেমপত্র নাকি? আদনান সাহেব দেরি করে না, দ্রুত খামটা ছিঁড়ে ভিতরে থাকা কাগজটা ধরল। কাগজের উপরে রক্ত লাগানো। রক্তের রং দেখেই বোঝা যাচ্ছে। আদনান সাহেব একটু অবাক হয়। চিঠিটা ফুলে আছে। চিঠিতে ভাঁজ খুলতে দেখে একটা কালো গোলাপ ছোট্ট করে কেটে চিঠির ভাঁজে রাখা। পাপড়িগুলোর কয়েকটি শুকিয়ে আছে। আদনান সাহেব চিঠির লেখা পড়তে শুরু করলো। বিভিন্ন মুখোশের পসরা সাজিয়ে চলে বিশ্বাসঘাতকতার খেলা। মুখের সামনে মুখোশকে রেখে বসে রং বদলের মেলা। ভাঙা জোড়ার খেলায় হৃদয় বড় ক্লান্ত। ভগ্ন হৃদয় দুটি জুড়তে মন ভীষণ বিধ্বস্ত। কিন্তু এই মন কি আর জোড়া যায়? মন তো কাঁচের মতো, ভাঙলে টুকরো হয়ে যায়, তাই না আদনান সাহেব? তবে মন ভাঙলেও মনের প্রতিটা কোণায় জমে থাকে চাপা কষ্ট, রাগ, অভিমান আর জেদ। এটা বেশ ভয়ঙ্কর। আপনার অনেক বছরের একটা ভীষণ রকমের পাপ আপনার সামনে আসতে চলেছে। সেখানে মৃত্যুই হবে সর্বোচ্চ সমাধান। চিঠিটা দুবার পড়ে আদনান সাহেব। উপরে আর নিচে রক্ত লাগানো। কে চিঠি দিয়েছে আর কেনই বা দিয়েছে? আদনান সাহেব চোখ বন্ধ করে তার পুরনো সেই পাপ কাজটা ভাবতে থাকে। এক ঝটকাতে তিনি চমকে ওঠে। কি করবে বুঝতে পারে না। কিন্তু চিঠির মালিক কে? মানে কে পাঠালো তাকে চিঠি? আদনান সাহেব দারোয়ানকে ডাকে। এই চিঠি কে দিয়েছে? চিনি না স্যার। একটা বৃদ্ধ লোক, চাদর পরা ছিল, লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। মুখে অনেক লম্বা দাড়ি, কেবল চোখ দুটো দেখা যায়। আমার কাছে এসে বলে চিঠিটা আপনাকে দিয়ে দিতে। তারপর লোকটা চলে যায়। কেন স্যার, কি হয়েছে? না, কিছু না। এবার আসলে লোকটার ছবি তুলে নিবা। আচ্ছা স্যার। দারোয়ান চলে যায়। আদনান সাহেব ঘেমে গিয়েছে। কে এই চিঠি দিচ্ছে? আকাশকে চিঠি পাঠালো, আদনানকে পাঠালো, কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? রহস্যের খেলা কি নতুন করে আবার শুরু হচ্ছে? তবে এটা কোন ধরনের রহস্য? এত জটিলতা কেন? কি বা চায় সে? চিঠির মালিক বৃদ্ধ হলে সে কে হতে পারে? কারোর সাথে কি তার কোনো সম্পর্ক রয়েছে? যদি থাকে তাহলে কার সাথে? সে কেন এমন করছে? আকাশ ও আদনানের মাথাটা চক্কর দেয়। কোনো প্রশ্নের সঠিক উত্তর তারা খুঁজে পায় না। কি করবে সেটাও তারা বুঝতে পারে না। কিন্তু রূপা এসেছে অর্কের দেওয়া ঠিকানায়। কলিং বেল বাজতে থাকে। সিয়াম এসে দরজা খুলে দেয়। রূপা সিয়ামকে দেখে বলে, এটা তো 10 নাম্বার বাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রূপা। আসলে আমাকে এই বাড়ির একজন ঠিকানা দিয়েছে। হ্যাঁ, সে কে? নাম কে? নাম তো জানি না। তাহলে মনে হয় ভুল ঠিকানা দিয়েছে। যান আপনি।
সিয়ামের কথা শুনে মুহূর্তেই রূপার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল এবার অন্তত বাবাকে নিয়ে সে ভালো থাকতে পারবে। এই শহরে 20,000 টাকায় কিছু না হলেও অন্তত দুবেলা ঠিক মতো খেয়ে পার করা যাবে। কত বড় মুখ করে সারদী বেগমকে রূপা জানিয়েছিল যে সে চাকরি পেয়েছে, কিন্তু এখন যেন সব শেষ হয়ে গেল। ছেলেটা ওর সাথে এমন করতে পারলো? রূপার সামনে তাকিয়ে দেখে অর্ক হেঁটে এদিকেই আসছে। অর্ককে দেখে রূপার চোখে মুখে একরাশ খুশির স্রোত বয়ে যায়। মুচকি হেসে রূপা ভিতরে প্রবেশ করে। মাসুম এসে দাঁড়ালো। রূপাকে অর্ক সোফাতে বসতে বলল। সিয়াম আর মাসুম দুজন হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। রূপা লজ্জায় মাথা নিচু করে নেয়। ছেলেগুলো অনেক ইনোসেন্ট। রূপাকে দেখে মাসুম বলে, কিরে অর্ক, মেয়েটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো, ওই যে মাস্টার মশাইয়ের মেয়ে। নিলয় ভাই যে বাড়ির ওপরে নজর রাখতে বলল না, সেই বাড়ির মেয়ে। তা নিলয় ভাইয়ের বাড়ির উপরে নজর রাখতে বলেছিল, বাড়ির মেয়ের উপরে না রে, সোজা গার্লফ্রেন্ড বানিয়ে বাড়িতে নিয়ে আনলে? আরে না, শোন না, ঠিক আছে, মেনে নিলাম। তোর গার্লফ্রেন্ড মানে তো। ওই কি বলিস? আরে বলতে চাইছিলাম, এটা তো আমাদের ভাবি হয়। ভাবি, এটা আপনার নিজের বাড়ি মনে করবেন। মাসুম থাম, ওটা আমার গার্লফ্রেন্ড নয়। কি? তার মানে তুই না জানিয়ে বিয়ে করেছিস? হারামি, তুই এমন করতে পারলি? ধ্যাত, ওই যে রান্নাঘর, ওইদিকে যে রান্নাটা করুন তো। অর্ক রূপাকে কথাটা বলে সেখান থেকে চলে যায়। রূপা মুচকি হাসতে হাসতে রান্নাঘরের দিকে গেল। বাজার করা আছে। রূপা তার মতো করে রাঁধতে থাকে। কিছু সময় পর সিয়াম এসে বলে, ভাবি, অর্ক কিন্তু বড্ড ভাজেল, ওরে কম ভালোবাসবেন। আচ্ছা ভাইয়া। কিন্তু আমি বুঝতে পারছি না, অর্কশালা এত সুন্দরী মেয়ে পাইলো কেমনে? আজ বুঝলাম, সুন্দরী মেয়েরা সবসময় গাঁজাখোর মার্কা ছেলেদেরই পছন্দ করে, আর আমরা কি করলাম ভাই? আপনারাও পাবেন। রূপা ওদের তিনজনের সাথে অনেক ভালো সময় কাটায়। রূপার সাথে অর্ক অনেকটা ফ্রি হয়ে যায়। রূপাও অর্কের সাথে হেসে হেসে কথা বলে। দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। নিলয় সোফাতে ঘুমিয়ে আছে। নেহার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে ফ্লোরে বালতি, টেবিলে জলপট্টি রাখা, আর সোফাতে নিলয় ঘুমাচ্ছে। নেহা দেখেছে কদিন নিলয় অনেক সেবা করেছে তাকে। নেহার কাটা জায়গাটাও শুকিয়ে গেছে। নিলয় কখনো কাটা জায়গাতে ব্যান্ডেজ করেছে, ড্রেসিং করেছে, আবার ব্যান্ডেজ খুলে দিয়ে বাতাস করেছে। অ্যালার্জি জাতীয় খাবার খেতে দেয়নি নেহাকে। সব দিক খেয়াল রেখেছে। নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। কি নিষ্পাপ চেহারা নিলয়ের, খালি তাকিয়েই থাকতে ইচ্ছা করছে। নেহা পা টিপে টিপে নিলয়ের কাছে আসলো। চুলগুলোর ভিতরে আঙুল ডুবিয়ে কিছু সময় টেনে দিয়ে আবার সরে এসে দাঁড়ালো। একা একা হাসছে। পরক্ষণে মনে পড়ে নেহা একজন পুলিশ আর নিলয় হলো গ্যাংস্টার। পুলিশ আর মাস্তানের কখনো মিল হয় না। একজনকে সবসময় মরতেই হবে। তাই নেহা এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দ্রুত রেডি হয়। থানাতে যেতে হবে আজ, জ্বর অনেকটা নেই। নেহা দ্রুত রেডি হয়ে বাড়ি থেকে চলে যায়। কিছু সময় পর নিলয়ের ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখতে পায় রুমে নেহা নেই, ওয়ার্ড্রপ খোলা। তার মানে নেহা আজ থানাতে গিয়েছে। নিলয়ও আর কিছু ভাবে না। অর্কদের কল করে বাড়ির সামনে আসতে বলে। নিলয় বাইরে এসে দাঁড়িয়েছে। অর্করা আসলো। নিলয় আর অর্করা বের হয়। ওরা গাড়ি চালিয়ে বাজার বেরিয়ে নতুন এলাকায় যখনই ঢুকবে ঠিক তখনই একটা পিকআপ ভ্যান এসে নিলয়দের সামনে গাছের সাথে এসে মেরে দেয়। একটা লোক ছিটকে গ্লাস ভেঙে নিচে পড়ে। নিলয় গাড়ি নিয়ে সেখানে আসলো। লোকটার মরো অবস্থা। নিলয় পাশে গিয়ে বসলো। বাবা, আমার নাম রবিউল। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। আমি আমার ছেলেকে ফেরত আনতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ওরা মেরে বের করে দেয়। আমি ওদের গোপন কাজ দেখে ফেলেছিলাম, সেজন্য আমাকে মারার জন্য ওরা পিছু নেয়। আমি পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি। আমার ছেলে সহ অনেক ছেলে বন্দি সেখানে। ওদেরকে বাঁচাও তোমরা। চাচা, জোরে শ্বাস নেন। আপনার ছেলে কোথায়? সবকিছু বলুন আমাকে। আয়েশা কওমি মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম আমার ছেলেকে। আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলেকে একজন আলেম বানাবো, সেজন্য মাদ্রাসায় ভর্তি করি। আমার ছেলেকে প্রতি মাসে একবার করে দেখতে যেতাম। ছেলেটার চোখ মুখ অনেক শুকনো থাকতো, কিন্তু কিছু জানতে চাইলে কথা এড়িয়ে যেত। আর সেখানকার বড় হুজুর এসে ছেলেকে নিয়ে যেত। ওর নাম আরিফ। আমার ছেলেকে ওরা এতক্ষণে মেরেও ফেলেছে। আমার ছেলেকে বাঁচাও বাবা, প্লিজ।
অর্ক, রবি, চাচাকে নিয়ে আয়, আমি কওমি মাদ্রাসায় যাচ্ছি। নিলয়, সিয়াম আর অর্ক আসে মাদ্রাসার সামনে। মাদ্রাসাটা অনেক সুন্দর। সামনে বিরাট বড় একটি গেট, সেখানে লেখা দারুস উলুম আয়েশা কওমি মাদ্রাসা। নিলয় গেটের কাছে আসে, তখনই 4 জন গার্ড এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় গার্ডদের দিকে তাকাতেই মতি নামের একজন বলে, কি ব্যাপার? কে ভাই তুমি? এভাবে মাদ্রাসার ভেতরে ঢুকছো কেন? আমার ছোট ভাই আছে ভেতরে, আমি ওর সাথেই দেখা করব। আজ দেখা করা হবে না, আজকে একজন মারা গিয়েছে, তাই তার দাফনের ব্যবস্থা চলছে। যে মারা গিয়েছে তার দাফন চলুক, আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই। গার্ডিয়ান কার্ড দেখাও। গার্জিয়ান কার্ড? এটা কেন দেখাতে হবে? আমার ভাইয়ের সাথে আমি দেখা করব, এটাতে কার্ডের কি আছে? আর তাছাড়া আমি তো ভিতরে গিয়ে দেখা করব, বাইরে তো করছি না। এটাই মাদ্রাসার নিয়ম, কারণ মাদ্রাসা থেকে অনেক বাচ্চারা পালায়, তাই দেখা করার বিষয়ে প্রিন্সিপাল হুজুর যে বাচ্চারা ভর্তি হয় তাদের গার্ডিয়ানকে একটা করে কার্ড দেয়, সেটা দেখিয়ে ভিতরে যেতে হয়। গার্জিয়ান কার্ড? অর্ক নিয়ে এত। অর্ক গাড়ির ভিতর থেকে রবি চাচার থেকে গার্ডিয়ান কার্ড নিয়ে আসে, নিলয়ের হাতে দেয় অর্ক। নিলয় গার্ডদের কাছে সেটা দিতে ওরা সবাই নিলয়ের দিকে তাকালো। মতি বলে, আজকে এই কার্ডে দেখা করা হবে না। কেন? কারণ এই কার্ড দিয়ে আজকে একবার এখানে দেখা করে গিয়েছে একজন, তাই একদিনে এই নাম্বারে একবারই দেখা করা হবে, 2 বার নয়। বাহ, যদি পরিবারের কোনো সমস্যা হয় আর যদি সে তার বাচ্চাকে নিতে আসে তখন কি করবেন? দেখুন, এত কথা বলতে পারবো না, রুলস এটাই, যান এখান থেকে। যদি না যাই? তাহলে মেরে এখান থেকে বের করব। তাই নাকি? তাহলে শুরু করুন। একটা রজব লাঠি হাতে নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখনই নিলয় কোমর থেকে পিস্তল বের করে সামনে মেলে ধরল। রজব সাথে সাথেই থেমে যায়। নিলয় অর্কদের বলে, এই 4টাকে মেরে গেটের সাথে ঝুলিয়ে রাখবি, যেন এদের পরিবার কার্ড ছাড়া এদেরকে দেখতে আসে। আমি ভেতরে গেলাম। একটা গার্ড নিলয়ের দিকে এগিয়ে আসছিল। অর্ক সাইলেন্সার লাগিয়ে একটা গুলি করে গার্ডের পায়ে। সিয়াম দৌড়ে গিয়ে গার্ডের মুখে তার লাঠি ঢুকিয়ে দেয়, যেন চিৎকার না করে। সবগুলো গার্ড ভয়ে পালাতে যাবে, তখনই অর্ক বলে, যদি পালাতে যাস সব কটার বুকে গুলি করব বলে দিলাম। সবাই ভয়ে দাঁড়িয়ে যায়। নিলয় কোমরে পিস্তল গুজে পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালালো। তারপর মাদ্রাসার ভিতরে প্রবেশ করে সে। পিছনে রবি চাচাও আছে। বেশ দূরে কয়েকজন হুজুর বসে আছে। রবিকে দেখে ওরা সবাই এগিয়ে আসে সেদিকে। সেখানে বড় হুজুরও আছে। রবির কাছে আসে ওরা 5 জন। রবিউলের মাথা থেকে রক্ত পড়ে কপাল ভিজে আছে। হাতের অনেক জায়গাতে তখনও রক্ত টুপটুপ করে পড়ছে। রবিউল ভয়ে নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। হাসান নামের হুজুর বলে, ওই, আপনি এখানে কিভাবে? 2 বার কার্ড দেখিয়ে আসছেন, কিন্তু সেটা কিভাবে? বাবা নিলয়, ওরাই ছিল, আমি দেখেছি। আমার ছেলেকে ওরা 4 জন মিলে বলাৎকার করেছিল। ওরা হুজুর নামে পশু। এই, তুই কাকে ডেকে এনেছিস? তুই বেঁচে আছিস কিভাবে? সিকিউরিটি? নিলয় মুচকি হাসলো। একটা বাচ্চা ছেলে দৌড়ে রবিউলের কাছে আসে। রবিউলের কাছে এসে রান্না করে দিয়ে সালাম দিল। রবিউল উত্তর দেয়। বাচ্চা ছেলেটার নাম মাহিন। মাহিন কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, আঙ্কেল, আরিফ মরে গেছে। আরিফ এই কাগজটা আপনাকে দিতে বলেছে। ওর লাশ বাথরুমের ভিতরে পড়ে আছে। আরিফকে অনেক মারছে হুজুরেরা। মাহিনের কথা শুনে রবিউল ধপ করে মাটিতে বসে পড়ল। চিৎকার করে ছেলের জন্য কান্না করতে থাকেন তিনি। নিলয়ের সারা গা যেন রাগে লাল হতে শুরু করেছে। বড় হুজুরের নাম কবির। কবির মাহিনের কাছে আসে। ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলে, কি ব্যাপার? তুমি মিথ্যা কথা বলছো কেন? যাও ভিতরে। তোমাকে না বলেছি মাদ্রাসার ভিতরে কথা কাউকে না বলতে? হুজুর 1 মিনিট দাঁড়ান। বাচ্চারা এদিকে আসো, আঙ্কেলকে সামলাও। চাচা উঠুন, কাঁদলে হবে না। নিলয় মাহিনের হাত ধরল। মাহিনের থেকে কাগজটা হাতে নেয়। নিলয় সেটা ভাঁজ খুলে পড়তে থাকে। আরিফ লিখেছে সেটা। ক্লাস 7-এ পড়া বাচ্চা ছেলের হাতের লেখা খুব বেশি সুন্দর না, তবে বেশ গোছালো। নিলয় পড়তে শুরু করে, বাবা, হুজুরেরা অনেক খারাপ। আমি ক্লাসে গেলে আমাকে বলে আমি নাকি সবচাইতে সুন্দর ছেলে ওই ক্লাসে। আমাকে একদিন মামুন হুজুর ডাক দেয় তার অফিস রুমে। মামুন হুজুর হলো সহকারী প্রিন্সিপাল হুজুর।
তখন রাত 11টা বাজে। আমি যেতেই দেখি সেখানে হাসান আর গালিব হুজুর বসে আছে। ওনারা দরজা আটকে দেয়, তারপর আমার কাছে আসে। সেদিন আমার হাত পেঁধে গাল চেপে ধরে আমার উপরে অনেক নির্যাতন করে, বলাৎকার করে আমার সাথে। আমার পা পেয়ে অনেক রক্ত পড়ে বাবা। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে বড় হুজুর কবিরের কাছে যাই। ওনাকে সব বলতেই উনি আসে আমার সাথে। ভেবেছিলাম আমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি হিসেবে ওনাদেরকে বের করে দেবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমার হাত ধরে এসে ওনাদেরকে চোর দিয়ে কবির হুজুর বলে, হারামি, তোমরা এসব কেন করেছো? সে কিভাবে সাহস পায় আমার কাছে এসে তোমাদের নামে বিচার দেওয়া? আজকে ওকে শাস্তি দিতে হবে দরহরে। আমাকে আবার ওরা 3 জন ধরে। এবার কবির হুজুর আমার সাথে বলাৎকার করে। সেদিন অনেক কষ্ট হয় বাবা। আমি এখানে একা শুধু নির্যাতনের শিকার হইনি, এখানে প্রায় সব স্টুডেন্টরাই এমন শিকার হয়েছে। আমাকে প্রতি রাতেই ডেকে নিয়ে যেত। আমি তোমাকে কিছু বলতে পারি না, আমাকেও অনেক মারে, অনেক ভয় দেখায়, তাই সব কিছু আমি ডায়েরিতে লিখে রাখি। নিলয় আর কিছু পড়ে না, সে কাগজটা পিছনে দাঁড়ানো অর্কের হাতে দেয়। অর্ক কতগুলো ছবি তুলে নিল। নিলয় মুচকি হাসে। বেঞ্চে গিয়ে বসলো নিলয়, তারপর সিগারেট ধরিয়ে আবার টানতে থাকে। মামুন হুজুর বলে, এটা মাদ্রাসা, এখানে ধূমপান করা নিষেধ। নিলয় আরো জোরে হাসতে শুরু করে। নিলয়ের হাসিতে ওরা বিরক্ত হয়। নিলয় বলে, হুজুরদের থেকে মানুষ জ্ঞানের কথা শোনে। আলেম হলো একটা সমাজ গঠনের কারিগর। একজন আলেম পারে গোটা সমাজ ব্যবস্থাকে বদলে দিতে। তাদের মস্তিষ্কে থাকে কোরআনের মহাবাণী, আর অন্তরে থাকে আল্লাহর ভয়। আর পৃথিবীতে সব মানুষ কোনো না কোনোভাবেই ধর্মের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আর সেই ধর্মের প্রধান মানুষেরা সব সময় ধর্মের বাণী, ধর্মের জ্ঞান ছড়িয়ে দিয়ে থাকে। তাদেরকে সবাই সম্মান করে, কিন্তু সেই সম্মানের জায়গাতে থাকা মানুষগুলো যদি খারাপ কাজ করে, তাহলে তাদের থেকে কি কেউ জ্ঞানের কথা শুনবে? আপনারা কেন এমন বাজে কাজ করেন? তখন কি আপনাদের মনে একটু আল্লাহর ভয় কাজ করে না? সৃষ্টিকর্তার ভয়ের কথা না হয় বাদ দিলাম, একবারও কি মনে হয়নি এটা কতটা অপমানজনক? আপনারা হলেন শিক্ষক। দুনিয়াতে মা বাবার পরেই শিক্ষকদের সম্মান করার কথা বলা হয়েছে, কিন্তু আপনারা তো পুরো শিক্ষক জাতিকে অপমান করলেন। আপনারা হলেন ছত্রাকের মতো, যত থাকবেন তত পরিবেশ নষ্ট হবে। আপনাদের তো বেঁচে থাকার অধিকার নেই। নিলয় কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় অর্কের দিকে তাকায়। অর্ককে ভিতরে গিয়ে আরিফের লাশ আনতে বলে। রবিউল চাচাকে সাথে নিয়ে অর্ক সামনে এগিয়ে যায়। তখনই কতগুলো গার্ড এসে অর্কের সামনে দাঁড়ায়। অর্ক পিস্তল বের করে ঠাস ঠাস করে কতগুলো গার্ডদের গুলি করে। নিলয় সিয়ামের দিকে তাকিয়ে বলে, সিয়াম, এটিভির চেয়ারম্যান কি যেন নাম? জাফর ইকবাল। কল করে বল নিলয় এখানে তার সব স্টাফকে নিয়ে ডেকেছে। আর মাসুম, তোর ভাবিকে কল করে এখানে ডাক, তার ফোর্স নিয়ে যেন সে এখানে আসে। ঠিক আছে ভাই। ওই তুই কে? নিলয় মাথাটা একবার ঝাঁকিয়ে নিল, তারপর কোমর থেকে পিস্তল বের করে সামনে ধরে বলে, গ্যাংস্টার নিলয়, যে মৃত্যুকে ভয় করে না, বরং সৃষ্টিকর্তার কাছে চায়। আমি মরলে যেন একবারই মরি, অসুস্থতা বা পঙ্গুতা নিয়ে কারোর সেবায় থেকে যেন না মরি। নিলয় মানে আন্ডারওয়ার্ল্ড কিং নিলয়। নিলয় কিছু বলল না। হুজুরগুলো এসে পা জড়িয়ে ধরে নিলয়। নিলয় হাসানের কপালে গুলি করে। হাসান ছিটকে মাটিতে গিয়ে পড়ে। আরিফের লাশ কাঁধে করে নিয়ে আসে অর্ক। নিলয় বলে, রবি চাচা, হাসানের গা থেকে সব কাপড় খোলেন, তারপর মাটিতে বিছিয়ে আরিফকে শুইয়ে দেন। অর্ক, তোর কোমরের বেল চামড়ার না? হ্যাঁ ভাই, অরিজিনাল। নিলয় হাত বাড়ায়। অর্ক বেল্ট খুলে দেয় নিলয়ের দিকে। নিলয় কোমরে পিস্তল গুজে বেল্টটা হাতে পেঁচিয়ে নেয়। তারপর, আরিফ নামে ছেলেটার সাথে এখানকার হুজুরেরা শারীরিক নির্যাতন চালিয়েছে। আরিফের লাশ নিলয় উদ্ধার করেছে এই মাদ্রাসার বাথরুম থেকে। তার লাশ পোস্টমর্টম করবে না বলেই হুজুরেরা আরিফকে জলদি দাফন করার ব্যবস্থা করেছিল। নিলয় মাদ্রাসার ভিতরে প্রবেশে বাধা দেয় এই মাদ্রাসার গার্ডরা। হুজুরদের সাথে নিলয়ের কথা হয়। একজন হুজুরের মাথায় গুলি করা হয়েছে। এই যে নিলয় সেই হুজুরদের বাহিরে নিয়ে এসেছে। সত্য সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইভান জোনায়েদ, এটিভি, আয়শা ও কওমি মাদ্রাসা, ঢাকা।
রিপোর্টার ইভানা সব কিছু লাইভ করছে। পুরো ঘটনা এখন দেশের সবার কাছে পৌঁছে গেছে। অর্ক আরিফের লাশ নিয়ে বাইরে আসলো। নেহারা চলে এসেছে, নিলয়ের দিকে তাকিয়ে আছে। নেহার চোখ লাল হয়ে আছে জ্বর ও দুর্বলতায়। 3টে মাইক্রো আসে সেখানে। মাইক্রো থেকে নিলয়ের লোকেরা নামলো। সব পাবলিকদের দূরে সরিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। হুজুর 3জন হাঁটু ভাঁজ করে নিলয়ের সামনে হাত জোর করে বসে থাকে। নিলয়ের হাতে বেল্ট। নেহা নিলয়কে ডাকে। নেহার ভয় করছে, না জানে নিলয় ক্যামেরার সামনে 3জনকে গুলি করে মারে কিনা। নিলয় এগিয়ে যায় কবির, গালিব ও মামুন 3জন হুজুরের কাছে। তাদেরকে সবার সামনে আনা হয়েছে। আরিফ ছেলেকে 3জন মিলে মাস বলাৎকার করেছে সেই দোষে। নিলয় সিয়াম আর মাসুমকে বলে, বাকি স্টুডেন্টদের বাইরে নিয়ে আয় তোরা, সবাই একসাথে এসে বলুক তাদের সাথে কি ঘটেছে। নিলয়ের দিকে ফোকাস হয় ক্যামেরা। নিলয়কে টিভিতে দেখানো হচ্ছে। হাজার হাজার মানুষ টিভির সামনে বসা। অনেকে ইউটিউব থেকে লাইভ করছে। অনেকগুলো মাদ্রাসার স্টুডেন্টদের বাইরে নিয়ে আসে মাসুম আর সিয়াম। নিলয় ইভানার দিকে তাকায়। ইভানা একা আসে বাচ্চাদের কাছে। সবার থেকে স্টেটমেন্ট নেয় সে। সবার একটাই কথা, প্রতি সপ্তাহে একজন করে ওরা এই হুজুরদের থেকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সবাই গা থেকে পাঞ্জাবি খুলে পিটানির দাগও দেখায়। নিলয় হুজুরদের দিকে তাকায়। কবির এসে নিলয়ের পা জড়িয়ে ধরে, কেঁদে কেঁদে বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। এখানে অনেক টিচারেরা এমনই করে, আমরাও করেছি। আমাদের ভুল স্বীকার করছি, আমাদের ছেড়ে দাও। নিলয় একটা লাথি দেয় কবিরকে। নিলয় বলে, তোদের আর জানোয়ারদের মধ্যে পার্থক্য কি জানিস? ওরা না জেনে নিকৃষ্ট, আর তোরা সব কিছু জেনে বুঝেও নিকৃষ্ট হয়েছিস। মিলও আছে রে, তোদের কোনো ক্ষমা নেই। টিচারেরা মা বাবার সমতুল্য, তা সে হোক প্রাইভেট টিউটর কিংবা মক্তবের টিচার, তারা সবাই সম্মানের। কিন্তু তোদের জন্য আজ মা বাবারা মাদ্রাসাতে তাদের বাচ্চাদের পাঠাতে ভয় পাবে। একজন আলেম তৈরির বদলে তোরা তো জানোয়ার হয়েছিস, সাথে এই বাচ্চাদেরকেও সেম মানসিকতা দিয়ে শিক্ষা দিয়েছিস। নিলয় পিস্তল বের করে। নেহা এগিয়ে আসতে গিয়েও পারে না। নিলয়ের লোকেরা কাউকে ঢুকতে দিচ্ছে না, গোল হয়ে সবাইকে বাধা দিয়ে রেখেছে। অর্ক কাছে আসে, নিলয়ের থেকে পিস্তলটা নিয়ে আস্তে করে বলে, ভাই মিডিয়া আছে। নিলয় অর্কের হাতে পিস্তল দিয়ে বেলটা হাতে পেঁচিয়ে চাবুকের মতো করে ধরে। হুজুরদের কাছে যায়, তারপর চিৎকার করে বলে, শালা শুয়োরের বাচ্চা, তোদের মেরেই ফেলবো। কথাটা বলে নিলয় 3জনকে বেল্ট দিয়ে গায়ের যত শক্তি ছিল সবটা দিয়ে ইচ্ছামতো পিটাতে থাকে। সবাই যন্ত্রণা ব্যথায় চিৎকার করে। পুরো বিষয়টা তখন লাইভ চলছে। দেখুন আপনারা কিভাবে একটা বাচ্চাকে এই হুজুরেরা শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে। কি দেশের আইন কোথায়? যদি আজকে জাতীয় পার্টির এমপি আদনানের লোক নিলয় যদি না থাকতো, তাহলে একজন বাবা কি তার ছেলের লাশ খুঁজে পেত? আর কত চলবে এইসব নামধারী নরপশু হুজুরদের অত্যাচার? ব্যবস্থা কি নষ্ট হয়ে গেছে? আইন কি আজ অন্ধ হয়ে গেছে? কেউ কি বিচার পাবে না? যেখানে নিলয় আছে সেখানে আইনের দরকার নেই। সে সব পারে, সে সব সিস্টেম বদলাতে পারে। আরিফের শেষটা জানতে হলে সাথেই থাকুন। ইভান জোনায়েদ, এটিভি, ঢাকা। ইভানা আবারও তার ক্যামেরার সামনে নিলয়ের পিটানির দৃশ্য দেখাতে থাকে। মামুন অজ্ঞান হয়ে যায় বেল্টের মার খেতে খেতে। সবগুলোর গা ফেটে রক্ত বের হচ্ছে। বেল্ট ছিঁড়ে গিয়েছে। নিলয় তবুও রাগ কমছে না। নিলয় অর্ককে চিৎকার করে ডাকে। অর্ক সামনে আসতে অর্কের টি শার্ট টেনে ধরে বলে, কি বেল্ট কিনেছিস যে ছিঁড়ে যায়? এদেরকে মেরে ফেলবো এখানে আমি। অর্ক, মাসুম, শিয়াম এসে নিলয়কে জাপটে ধরে। হুজুরগুলো রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। নিলয়কে টেনে নিয়ে দূরে নিয়ে যায়। নেহাকে ডাকে নিলয়। হুজুরদের এখান থেকে নিয়ে যেতে বলে। রাকেশেরা ওদের 3জনকে নিয়ে যায় দ্রুত। নিলয় অর্কের থেকে আরিফের চিঠিটা নিয়ে নেহার হাতে দেয়। এই মাদ্রাসার চেয়ারম্যান কে? রাষ্ট্রমন্ত্রী হাবিব চৌধুরী। বয়েস, হাবিবকে তুলে নিয়ে আসো। না থাক, আমি ওর সাথে দেখা করব। ভাই মাদ্রাসাতে কি তালা মেরে দিব? না, মাদ্রাসাতে তালা পড়বে না, কিন্তু হুজুরদের সিস্টেম চেঞ্জ করিয়ে ছাড়ব। কোরআন শেখানো হবে ভালোবেসে, ভয় দেখি নয়। এটা সৃষ্টিকর্তার বাণী, তাই ভয়টা থাকবে আল্লাহর প্রতি, কোনো মানুষ টবি জানোয়ারের প্রতি নয়। নিলয়ের গালে রক্ত লেগে আছে। পুলিশেরা রবি, আরিফ আর সেই টিচারদের নিয়ে গেছে সেখান থেকে।
অনেক ভিড় জমেছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। নিলয়কে সবাই বাহবা দিয়েছে। নিলয় চুপচাপ বসে আছে। ইভানা আসলো নিলয়ের সামনে, দূরে নেহা দাঁড়ানো। ইভানা এসে নিলয়ের দিকে রুমাল বাড়িয়ে দিয়ে বলে, আপনার গায়ে রক্ত লেগে আছে, মুছুন। কোথায়? ওয়েট। ইভানা নিজের রুমাল দিয়ে নিলয়ের গালে রক্ত মুছে দিতে থাকে। নেহা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। নিলয়ের হঠাৎ নজর চলে যায় সেদিকে। নেহা দ্রুত গাড়িতে উঠে চলে যায় সেখান থেকে। তারপর আকাশ, আদনান, হাবিব, রাষ্ট্রপতি মালেক সাহেব বসে আছে। সকালের ঘটনার পর একসাথে সবাই গণভবনের ভিতরে বসে মিটিং করছে। হাবিবকে মিডিয়ার লোক খুঁজেছে, কিন্তু পাচ্ছে না। হাবিব নিজেকে বাঁচানোর জন্য মিটিংয়ের আয়োজন করেছে। চারপাশে পুলিশ, র্যাব, আর্মিরা আছে। বেবি, তোমার মাদ্রাসাতে আজকে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তুমি মুখ খুলছো না কেন? এটা কিন্তু নিলয় সহ্য করবে না। স্যার মুখ খুলবে কি করে? তার তো আরও একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, হাসপাতাল, স্কুল আছে অনেকগুলো। মাদ্রাসা থেকে বড় বড় কোম্পানির ডোনেট ফান্ড আসে, বছরে 3 কোটি টাকা। সব তো ওনার অ্যাকাউন্টেই জমা হয়। সেই টাকা দিয়েই তো বিলাসবহুল ডুপ্লেক্স, আলিশান বাড়ি, দামি গাড়ি, আমাদের থেকেও ভিআইপি ভাবে চলাচল সেই তো করে। তাহলে মুখ খুলবে কিভাবে? খুললেই তো সব শেষ। এত টাকা তো সব হারাতে হবে। কি হামিদ সাহেব তাহলে এইসব করে বেড়ান আপনি? হ্যাঁ স্যার, এইসব করে। তারা আলোচনা করে, কিন্তু মিডিয়াকে সামলানো যাচ্ছিল না। অনেক ঝামেলা শেষে মিডিয়ার লোকেরা গণভবনে প্রবেশ করে। তাদেরকে ঘিরে ধরে শখানেক লোকজন সেখানে উপস্থিত হয়। হাইলি গার্ড পেরিয়ে তারা কোনো রকমে এসেছে। এত গার্ড মিডিয়ার লোকের সামনে হাবিব যেন একদম চুপ হয়ে গেছে। এমন সময় কতগুলো গাড়ির শব্দ শোনা যায় গণভবনের মেইন গেটের কাছে। গাড়িগুলো এসে সারিবদ্ধভাবে থামে সেখানে। গাড়ি থেকে নামে নিলয়। সব পুলিশ ফোর্স, মিডিয়া, ক্যামেরা, আর্মি, র্যাবেরা সামনে থেকে ঘিরে ধরে নিলয়কে। নিলয় গাড়ি থেকে বোমার বস্তা বের করে। প্রতিরোধ বাহিনী আর প্রাণহীন শব্দের বিদঘুটে আলাপনে চারপাশ বিশুদ্ধহীন লাগছে। নিলয়ের হাতে নিকোটিনের অশরীরহীন নির্মনীয় আবেগ। ধোঁয়াগুলো আষ্টে পৃষ্ঠে চরম দুর্লভে হারিয়ে উঠছে বিশালতায়। পুলিশেরা ভয়ে আর এগিয়ে আসে না। নিলয়ের লোকদের হাতে পিস্তল আর বোম। সবগুলো স্পেশাল ফোর্সের দায়িত্বরত বাহিনীরা রাস্তা ফাঁকা করে দেয়। কি পাওয়ার নিলয়ের! 200 সরকারি বাহিনীর সামনে সাহস নিয়ে বোম হাতে এগিয়ে যায় গণভবনের ভিতরে। ভয়ে কেউ এগিয়ে আসে না। বাধা দেবার সাহসে যেন কারো নেই। বাধা তো দূরে থাক, কেউ কোনো শব্দও করছে না। চারপাশে অজস্র কোলাহলে পরিপূর্ণ ছিল, কিন্তু নিলয় আসার পর সবটা একদম ভিন্ন হয়। কোনো কোলাহল নেই, শস্য লোক থাকলেও কোনো কথা বের হয় না কারো মুখ থেকে। নিলয় গণভবনে প্রবেশ করে গেট আটকে দেয়। তারপর এগিয়ে যায় মন্ত্রীদের দিকে। ইভানা আছে এখানে। নিলয়ের উপরে ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে। নিলয় যেন কোনো সিনেমার হিরো। নিলয় যেতে একটা লোক চেয়ার এনে দেয়। নিলয় চেয়ারে বসে পায়ের উপরে পা তুলে টেবিলে থাকা আপেলের গামলা থেকে একটা আপেল তুলে নিয়ে কামড় বসায়। নিলয় কারো দিকে না তাকিয়ে ছুরি দিয়ে আপেল কাটতে কাটতে বলে, সাগর কখনো শুকায় না, আর নিলয় গ্যাংস্টার কখনো কাউকে ভয় পায় না। আমাকে আটকাতে কেউ পারবে না, তাই চুপচাপ হাবিবকে আমার হাতে তুলে দিন। নাহলে গণভবনে মন্ত্রীরা নয়, লাশের জানাজা পড়তে সাধারণ পাবলিক আসবে। আকাশ নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়ের সাথে এই নিয়ে 3 বার দেখা হয়েছে আকাশের। আকাশ নিলয়ের দিক থেকে চোখ সরাচ্ছে না। মালেক বলে, নিলয়, তুমি কি চাও? পুরো সিস্টেম বদলাতে চাই। যেটা আপনারা পারেন না, সেটা আমি করে দেখাবো 1 দিনের ভেতরে। দেখো নিলয়, একজনকে মারলেই যে পুরো সিস্টেম বদলাবে এমনটা কিন্তু না। কিন্তু সেই 2-1 জনের ভিতরে যদি আপনি হন, তাহলে নিশ্চয়ই সিস্টেম বদলাবে, তাই না? প্রধানমন্ত্রী ভয়ে কেঁপে উঠল। চারপাশে এতগুলো পিস্তল তাক করার সাথে এত পুলিশ, সিকিউরিটি গার্ড, সবার সামনে গ্যাংস্টার নিলয় দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিল। সবাই ভয়ে একদম চুপ হয়ে গেছে। নিলয় মুচকি হাসলো। হাসি দিয়ে বলে, হাবিব চৌধুরী, আপনার সবকিছু আমি রিভিল করে দিচ্ছি। আপনি আমার হাতে মরবেন নাকি জনগণের হাতে? আমি স্যালেন্ডার করছি। পুলিশ, আমাকে থানা নিয়ে চলো। আমি জেলে থাকতে চাই। অফিসার্স, অ্যারেস্টিং। নিলয় সেখান থেকে চলে আসতে যাবে, আকাশ পিছন থেকে ডাক দেয় নিলয়কে। নিলয় ঘুরে তাকায়। আকাশ বলে, নিলয়, আমার সাথে দেখা করিও। নিলয় কারো ইচ্ছেতে দেখা করে না। সময় হোক, দেখা করব।
নিজের ইচ্ছাতে দেখা করব আমি। আসি, সালাম রইল। নিলয় চলে যায় সেখান থেকে। সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচে। সব কিছু টিভিতে দেখানো হচ্ছিল। রাজ আর শুভ্র সব কিছু দেখেছে। রাজ গ্লাস ছুঁড়ে টিভির কাঁচ ভেঙে দেয়। সিগারেটের বাকি অংশ পায়ের সাথে পিষে শুভ্রকে বলে, পারবো এমন হতো, এই জায়গাতে যেতে পারবো, এভাবেই সাহস নেই। এতগুলো পুলিশ স্পেশাল ফোর্সের সামনে এভাবে গিয়ে প্রধানমন্ত্রীকে সামনে কথা বলতে পারবো? পারবে না কখনো, কারণ তুমি একটা লুজার, আর লুজাররা কখনো সামনে আসে না, তাই খালি পেছন থেকে গালিবাজ করে। তোমার ভিতর কিছুই নেই, না তুমি কখনো নিলয়ের মতো হতে পারবে, আর না কখনো আমার আশা পূরণ হবে। হবে সব। দরজার দিকে তাকায় ওরা দুজন। তাকিয়ে দেখে মাহি দাঁড়িয়ে আছে। রাজের এই বাড়ির ঠিকানা মাহি জানে, শুভ্র তাকে দিয়েছে। রাজের দিকে এগিয়ে আসে মাহি। টেবিলে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে টানতে থাকে। মাহির দিকে ওরা দুজন তাকিয়ে আছে। মাহি বলে, নিলয়কে মারার ইচ্ছে বহুদিনের। আমার বাবা ছিল একজন চেয়ারম্যান। নিলয় আর ওর লোকেরা আমার বাবাকে মেরে ফেলেছে। বাবার নাম ছিল শামসু। নিলয় তাকে আমার সামনে গুলি করে মারে। এমপি কাশেমের লোক ছিল বাবা। নিলয় মেরে লাশটা কুকুরের সামনে ফেলে দেয়। আমার বাবার সারা গায়ে কুকুরের কামড়ের দাগ ছিল। জানতে পারি নিলয় আমার বাবাকে মেরেছে। তারপর থেকে নিলয়কে আমি খুঁজেছি, একবার মারতে গিয়েও পারিনি। নিলয় অনেক ডেঞ্জারাস। রেগে গেলে সে যে কোনো কিছু করতে পারে। নিলয়ের একটা দুর্বলতা আছে, আর সেই দুর্বলতার কথা আমি জানি একমাত্র। আমাকে সাথে রাখুন, নিলয়কে মারার সবচাইতে সহজ টিপস আমি দেব। সেদিন নিলয় বাঁচবে না। নিলয়কে আমি মনের আশ মিটিয়ে মারব। যতটা কষ্ট আমার বাবা পেয়েছিল সেই সবটা আমি ফেরত দিব নিলয়কে। মাহির কথা শুনে সবাই কপাল কুঁচকে তাকায়। কি এমন দুর্বলতা আছে নিলয়ের, যেটা শুভ্র বা রাজ কেউ জানে না, কেবল শুধু মাহিই জানে? মাহি আবার বলে, নিলয়ের লোকেদের একজনকে মারতে হবে। নিলয়ের দুর্বলতা এখানেই বেশি, কিন্তু মেইন দুর্বলতা এখনো বলিনি। নিলয়ের সবচাইতে কাছের লোক হলো অর্ক। অর্ককে মেরে তাকে আমাদের চ্যালেঞ্জ জানাতে হবে। একটু একটু করে নিলয়কে শেষ করতে হবে। তোমাদের সবচাইতে বড় ভুল হলো নিলয়কে টার্গেট করা। বড় মাছ ধরতে হলে আগে ছোট মাছ ধরে সেটা দিয়ে টোপ বানিয়ে বড় মাছকে ধরতে হয়। আগে নিলয়কে নয়, নিলয়ের লোকগুলোকে টার্গেট করো। নিলয় নিজেই আসবে তোমাদের কাছে, আর তখনই নিলয়কে মারতে পারবে। একা আমি পারতাম না, তাই তোমাদের কাছে এসেছি। এখন সিদ্ধান্ত তোমাদের, কাজটাও তোমাদের। কথাগুলো বলে মাহি আরও একটা সিগারেট জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। ওরা দুজন মাহি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কিন্তু দারুণ একটা প্ল্যান দিয়েছে। তারপর নেহা চেয়ারে হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। আজকে সারাদিন অনেক ঝামেলা গিয়েছে, শরীরটা একদম দুর্বল লাগছে। সকাল থেকে নেহা না খেয়ে আছে। দুপুর পেরিয়ে বিকেল হতে যাচ্ছে, কিন্তু নেহার খাবারের প্রতি কোনো চাহিদা নেই। কেমন যেন সব শুকনো শুকনো মনে হচ্ছে। হঠাৎ নেহার ফোন বেজে উঠল। সেভ করা নাম্বার না হলেও নাম্বারটা নেহার পরিচিত। নেহা দ্রুত রিসিভ করে। নেহাকে নিলয় ফোন করেছে। ওপাশ থেকে নিলয় বলে, এই তোমার জ্বর আসছে আবার, তাই না? কিছুটা, কিন্তু তুমি কিভাবে জানো? বাহ, আজকে হঠাৎ তুমি সম্বোধন, প্রেমে পড়েছ নাকি? শাট আপ, রাখছি ফোন। তোর এসব আজাইরা কথা শোনার ইচ্ছা আমার নেই। এবার ঠিক আছে। যাই হোক, সকালে দেখলাম তোমার চোখ অনেক লাল হয়ে আছে, মেডিসিন নিতে হবে। সকালে তো খাওনি, দুপুরেও কি না খেয়ে আছো? আজকে গোসল করতে পারতে। আচ্ছা থাকো। নিলয় ফোন কেটে দেয়। নেহা ফোনের দিকে তাকিয়ে রাগ প্রকাশ করে। একা একা বলে, কি অভদ্র, মুখের ওপর ঠাস করে কলটা কেটে দিল। উফ, এই ছেলেকে পেলে কালে ঠাস ঠাস করে জ্বর দিতাম। কিন্তু আমি কেন জ্বর দেব? আমি কেন এত জলদি নিলয়ের ফোন রিসিভ করলাম? কি হচ্ছে কি আমার সাথে? আমি নিলয়ের কথা ভাবছি কেন? নেহার ভাবনা থেমে যায়। পুলিশদের শোরগোল পড়ে। দরজার দিকে তাকিয়ে দেখে নিলয় ভিতরে আসছে। তারপর নিলয় থানাতে প্রবেশ করে। পুলিশেরা নিলয়ের পিছন পিছন আসে। নিলয়কে দেখেই নেহা দাঁড়িয়ে যায়। নিলয় কেন এখানে? হাতে একটা ব্যাগ আছে। নিলয় সোজা এসে নেহার সামনে চেয়ারে বসলো। পুলিশেরা দূরে দাঁড়িয়ে আছে, কারণ তাদের কাছে সরকারি পিস্তল থাকলেও নিলয়কে ভয় পায়। নিলয় মরলে কান্নার লোক নেই, কিন্তু বাকিদের তো আছে। পুলিশেরা নিলয়কে এড়িয়ে চলার সবসময় চেষ্টা করে। নিলয় তো মরবেই, সাথে হাজারটা পুলিশ নিয়ে মরবে। তাই কে চাইবে নিলয়ের পিছনে লাগতে? কি ব্যাপার নেহা, দাঁড়িয়ে গেল? বসো বসো।
নেহা বসলো। নেহা একদম বাধ্য মেয়ের মতো নিলয়ের কথা শুনছে। নিলয় ব্যাগ থেকে একটা জ্বর মাপার থার্মোমিটার নেহার মুখের ভিতরে দিয়ে দেয়। 1 মিনিট নেহা সেটা মুখে রাখে। এর মধ্যে নিলয় ব্যাগ থেকে প্লেট বের করলো, একটা খাবারের টিফিন বক্সও বের করলো। প্লেট সাজিয়ে মেডিসিন বের করে টেবিলে রাখলো। তারপর থার্মোমিটারটা হাতে নিয়ে বলে, জ্বর তো দেখি এখনো ভালো মতোই আছে, তবে নর্মাল। দেখি হাতের কাটার কি অবস্থা? ব্যান্ডেজ করোনি তো? বাইরে ধুলোবালির সমস্যা কিন্তু। নিলয় নেহার হাত ধরে ব্যান্ডেজ খুলে কাটা দাগে মেডিসিন লাগিয়ে বাতাসের দিকে হাতটা রাখে। খালি পেটের মেডিসিন খাইয়ে দেয় নিলয়। তারপর প্লেটে খাবার বেড়ে নিলয় মাখিয়ে নেহার দিকে বাড়িয়ে দেয়। নেহা আশেপাশে তাকালো। থানার সব পুলিশেরা ওদের দিকেই তাকিয়ে আছে। নেহা তাকাতেই সবাই চোখ সরিয়ে নিল। নিলয় নেহার দিকে লুকমা বাড়িয়ে বলে, আমি জানি আমাকে তুমি ভালোবাসবে না, আমি সেটা আশাও করি না, কিন্তু এখন তুমি অসুস্থ। বড় হিসেবে একটা দায়িত্ব আছে বউকে দেখে রাখা। যেহেতু তুমিও ইসলাম ধর্মের অনুসারী, আমিও সেম। সারা জীবন খারাপ কাজ করেছি, বউকে দেখে রাখা এটা নবীজির সুন্নাত। অন্তত এতটুকু করতে দাও। পরে না হয় আমার উপরে রাগ দেখাবে, ঝগড়া করবা, নতুবা গরম কিছু দিয়ে ছ্যাঁকা দিও শাস্তি হিসেবে। নেহা কিছু বলল না, হা করলো। নিলয় খাইয়ে দেয়। নেহা অবাক হয়। এতক্ষণ তার কিছুই খেতে ইচ্ছে করছিল না, কিন্তু হঠাৎ করে ওর এত খাবার ইচ্ছা কোথা থেকে হলো? নেহা বেশ তৃপ্তি সহকারে নিলয়ের থেকে খাবার খায়। খাবার খাওয়ার শেষে নিলয় দেখে নেহার টেবিলে থানা থেকে পাঠানো খাবার পড়ে আছে বক্সে। নিলয় বলে, দেখি ওটা কি খাবার? খিচুড়ি। ধ্যাত, জ্বর এসেছে, হাত কেটেছে, এসব খাবার কেন খাবে? আর এটা কি থানার সামনের রেস্টুরেন্ট থেকে কোনো খিচুড়ি? বাহিরের খাবার একদম খাবা না। আর তাছাড়া তোমার গরুর মাংসে একটু অ্যালার্জি, হাত কাটছে, তুমি কেন এই বাইরের খাবার খাবে? যদি চুলকো তো কাটা জায়গাতে। খালি রাগ জেদ এটাই আছে, কিন্তু কমন সেন্স একদমই নেই। দেখি ওটা দাও তো, আমি নিজে বানিয়ে এনেছি খাবার। এখন মেডিসিন খাওয়া, তারপর সন্ধ্যার পরেই বাড়ি ফিরবে। সরে আসো এদিকে। নেহা একটু সরে আসতে নিলয় পকেট থেকে টিস্যু বের করে নেহার ঠোঁটের উপরে থাকা খাবারের অংশ মুছে দেয়। ঠিক তখনই নেহার মনে পড়ে সকালের ঘটনাটা। ইভানা মেয়েটা নিলয়ের গাল থেকে এভাবে রক্ত মুছে দিচ্ছিল। নেহার হঠাৎ রাগ হয়। নেহা দ্রুত সরে যায়। নিলয় বলে, সাবধানে থাকবে, সমস্যা হলে ওই নাম্বারে কল করো। আসি। হ্যাঁ। নিলয়, ইভানা জোয়ানেদ কে? ও, ওই মেয়েটা? ওটা তো রিপোর্টার। জানি আমি। তাহলে আমার পরিচিত। তাছাড়া এটিভির চেয়ারম্যানের মেয়ে ইভানা। নিলয় উঠতে যাবে, ঠিক তখনই নিলয়ের ফোনে একটা কল আসে। নিলয় যখন এখানে আসে, টেবিলের উপরে নিলয় তার ফোনটা রাখে। স্ক্রিনে তাকিয়ে দেখে ইভানার নাম সেভ করার নাম্বার থেকে কল এসেছে। নেহাও দেখেছে। নিলয় রিসিভ করে। হ্যালো। কোথায় আপনি? অফিসে আসুন তো। আসছি। নিলয় ফোন কেটে দেয়। নেহা বলে, আচ্ছা বুঝেছি, বেশ ভালো বন্ধু। নিলয় কিছু না বলে দ্রুত থানা থেকে চলে যায়। নিলয় যখন থানার সামনে এসে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই দেখতে পায় সিটের উপরে একটা হলুদ খাম পড়ে আছে। নিলয় খামটা হাতে নেয়, নাড়িয়ে নাড়িয়ে চারপাশ দেখে চিঠির খাম এটি। ভিতরে চিঠিও আছে। নিলয় বসলো গাড়িতে। হলুদ খামটি খুলে একটা চিঠি দেখতে পায়। চিঠিতে রক্ত লাগানো। চিঠির ভিতরে একটা কিছু রাখা। নিলয় চিঠির ভাঁজ খুলল। একটা গোলাপ রাখা আছে, সাথে কিছু পাপড়িও শুকিয়ে আছে। নিলয় চিঠিটা পড়তে শুরু করে। নিলয় সাহেব, আমাদের সবার জীবন হলো এক অদ্ভুত চশমার মতো, যে চশমায় অনেক কিছুই দেখা যায়, কিন্তু মজার ব্যাপার হলো অনেক কিছু দেখা গেলেও খালি নিজের জীবন দেখা যায় না। সবার জীবনে অনিশ্চিত একটা ভবিষ্যৎ থাকে, তবুও সবারই স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা হয়। সেই ইচ্ছেগুলো একটা সময় ভয়ঙ্কর রূপ নেয়, কিন্তু যার ঘর নেই তারও সন্ধ্যা আসে, আধার নামে তারও দু চোখে। আবার কেউ আসবে না যেন মানুষ আশায় বাঁচে। আশা মানুষের জীবনের সাথে জড়িত। মানুষের এত আশা, তীব্র ইচ্ছা, চেষ্টা থাকা সত্ত্বেও মানুষ তার স্বার্থের জন্য অন্য একটা মানুষের সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে অতি সহজে। আমি জানি তোমার কষ্টটা কোথায়, চাপা কষ্ট তোমার মনের ভিতরে। সেই কষ্টগুলো কেন জমিয়ে রেখেছো? তোমার পালিত মায়ের কথা মনে পড়ে? আর কিছু লেখা নেই। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে চিরকুটের দিকে। কে দিয়েছে এই চিরকুট? আর সে কে? কি চায়? নিলয় চিরকুটটা খামে ঢুকে সেখান থেকে চলে যায়।
নেহা থানার ভিতরে চুপচাপ বসে আছে। লেডি কয়েকটা পুলিশ আসে নেহার কাছে। নেহাকে বলে, ম্যাম, আপনার হাজব্যান্ড অনেক ভালোবাসে আপনাকে, কত কেয়ার করলো আপনাকে। এমন হাজব্যান্ড স্বপ্নেও পাওয়া যায় না। চুপ করো তোমরা, যাও সামনে থেকে। নেহা ঝাড়ি খেয়ে মেয়ে পুলিশেরা সেখান থেকে চলে যায়। নেহার বড্ড রাগ হচ্ছে, কিন্তু এই রাগের কারণ সে ঠিকমতো বুঝে উঠতে পারে না। নিলয়কে নিয়ে তার ভাবতে ভালো লাগছে। পরক্ষণে ইভানার কথা মনে পড়াতে কেমন যেন অস্বস্তি বোধ করছে নেহা। এমনটা যে কেন হচ্ছে নেহা নিজেও তা বুঝতে পারছে না। নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে নিলয় যা ইচ্ছা করুক, তাতে আমার কি? আমার কিছুতে আসবে যাবে না। ওর মতো ও যার সাথে ইচ্ছে মিশবে, কথা বলবে, সেসব নিয়ে ভাবতে আমার বইই গেছে। থাকুক ওর মতো। নেহা এসব ভেবে নিজেকে ব্যস্ত রাখলেও নিলয়ের ভাবনা যেন যাচ্ছেই না। ইভানা নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় গাড়ির উপরে বসা। নিলয় সিগারেট টানছে। ইভানা বলে, সব কাজ শেষ, যা যা বলেছেন সব করেছি। গুড। আরও একটা কাজ আছে, সেটা করতে হবে। আমি জানাবো সেটা কি কাজ। আচ্ছা, যাই হোক, হুজুরগুলোকে ফাঁসিতে ঝোলাবো। এখন যেতে হবে আমার। নিলয় সেখান থেকে চলে আসে। অর্ককে কল করে, কিন্তু অর্ককে কোথাও পায় না নিলয়। সিয়াম মাসুমেরাও কল রিসিভ করে না। অর্ক বিজি আছে। রূপা ওর বাড়িতে প্রবেশ করলো। একটা কালো করে মোটা গোছের লোক বারান্দায় বসা। শারদি বেগম তার গায়ে বাতাস করছে। রূপা গিয়ে উঠানে দাঁড়াতেই শারদি বেগম বলল, রূপা, বাড়িতে এসেছিস মা? এদিকে আয়, তোর জন্য ঠান্ডা শরবত বানিয়েছি, একটু চোখে মুখে পানি দিয়ে আয় তো মা। রূপা অবাক হয়, হঠাৎ করে তার সৎমা এত ভালো ব্যবহার কেন করছে, এত মিষ্টি করে কথা কেন বলছে। রূপার কোনো কিছু ভালো লাগছে না। মানে হঠাৎ করে শারদি বেগমের রূপ বদলানোর বিষয়টা হজম করতে পারছে না রূপা। রূপা সরাসরি উঠোনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? আজ হঠাৎ রিনা খান থেকে শাবানা হয়ে গেলে যে? তোমার এই রূপ তো আমার ভালো লাগে না। আসল রূপে আসো তো। কি বলছিস তুই মা? আমি কি তোর সাথে ভালো ব্যবহার করি না? এভাবে কথা বলছিস কেন? তোমার কি হয়েছে বলো? এভাবে কথা তুমি কেন বলছো? কখনো তো আমার সাথে ঠিকমতো কথা বলনি। এই বাড়িতে মেহমান আসছে, ওনার সামনে এভাবে কথা বলছিস কেন? ঠিকভাবে কথা বল। কে উনি? আর এমন করে তাকে বাতাস দিচ্ছ কেন? আমার বাবাকেও তো এত সেবা করনি কখনো। আরে ইনাকে চিনিস না? এলাকার মেম্বার তো তিনি। তো এখানে কি করছে ও? তার সাথে কি তোমার অন্য সম্পর্ক আছে? কি বাজে কথা বলছিস? আমার সাথে কেন থাকবে? উনি তো এসেছে তোর জন্য। আমার জন্য মানে? শারদি লোকটার কাছে যায়। লোকটার দিকে তাকিয়ে মুচকে হেসে শারদি বলে, বাবা, এই যে আমার মেয়ে। আপনার তো আমার মেয়েরে পছন্দ হয়েছে, বিয়ে করবেন বলেছেন, কিন্তু কি কি শর্ত ছিল মনে আছে? রূপা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই বুড়ো লোকটা মায়ের বয়সী। শারদি তাকে ভাই না বলে বাবা বলছে। রূপার আগে সারা গা জ্বলছে। এলাকার মেম্বার জামাল মিয়া দাঁত বের করে শারদিকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি সব শর্তে রাজি। এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব, আর তার জন্য কিছু দিব না, সেটা কি হয়? 10 লক্ষ টাকা দিয়ে আমি আমার ছোট বউকে ঘরে তুলব, চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, আর একটু শরবত দেব? না, আমি একটু রূপার সাথে কথা বলবো। জামাল মিয়া রূপার কাছে আসে। রূপার ইচ্ছা করছে জামালের গালে কষে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু ইচ্ছাটাকে দমে রাখে সে। জামাল মিয়া এলাকার সবচাইতে লুচ্চা একজন মানুষ। এলাকার অল্প বয়সী মেয়েদের পিছনে ঘুরঘুর করে। সুযোগ পেলে তাকে বিয়ের অফার নয়তো বিছানায় নিয়ে যাওয়ার জন্য টাকার লোভ দেখায়। রূপার সৎমা এর পাল্লায় পড়ে রূপাকে তার কাছে যেন বিক্রি করে দিচ্ছে। জামাল রূপার বুকের দিকে তাকিয়ে থাকে। রূপা তার ওড়নাটা ঠিকঠাক করে নিল। তুমি আমার হবু বউ, আগামী 1 সপ্তাহ পর তোমার সাথে আমার বিয়ে হবে। এই নাও, এখানে 20,000 টাকা আছে। বিয়ের জন্য সব কিছু কিনে নিও। শাড়ি যা যা লাগবে দোকানে আমার নাম করবা, সব দিয়ে দেবে, ভালো মতো সাজবা। শালা হারামি। এসব কথা আমার গায়ে লাগে না সোনা। ইস,
মাস্টার মশাইয়ের এত সুন্দর একটা মেয়ে আছে, আগে কেন খোঁজ পাইনি? যদি আগে খোঁজ পেতাম এতদিন তোমার কোলে বাচ্চা থাকতো। তোমাকে আমি সোনা গয়না দিয়ে ভরিয়ে রাখবো গো। চুপচাপ বাড়ি থেকে যান, না হলে আমি চাই না আপনার মতো লোকের গায়ে হাত তুলতে। রূপার কথা শেষ না হতে সারদে বেগম এসে রূপার গালে একটা চড় বসিয়ে দেয়। রূপা চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সারদে বেগম পান চিবোতে চিবোতে বলে, সুরের বাচ্চা, বাজারের মাগি হইছ তো? এই বয়সে বিয়ে করবি না মানে? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? এর সাথে বিয়ে হবে তোর। বিয়ের জন্য প্রস্তুত হ। সারদী, আমার মেয়ের থেকে দূরে থাকো। ওর জীবনের সিদ্ধান্ত তাকে নিতে দাও। খবরদার, ওকে মারবে না তুমি। আরে আবার এই বুড়োটা কখন জেগে গেল? ওই বুড়া, চুপ থাক। তোর মেয়েকে ভালো জায়গাতেই বিয়ে দিচ্ছি, বুঝলি? এলাকার মেম্বার সে, কত টাকার মালিক সে জানিস? তোর মেয়েকে বিয়ে করতে 10 লাখ টাকা দিচ্ছে, প্রতি মাসেও টাকা দেবে। আমার তো এটাকেই চাই। এই ছেলেকে আমি হাতছাড়া করতে পারবো না। মা, আপনি রাজি করান, বিয়ে আমি কিন্তু রূপাকেই করব। যদি সে রাজি না হয় আপনার অবস্থা কি হবে জানেন না। জামাল মিয়া কথাটা বলে সেখান থেকে চলে যায়। সারদে বেগম রূপার চুলের মুঠি ধরে, তারপর রূপাকে ঘরে নিয়ে যায়। চিৎকার করে বলে, জামাল হলো সোনার ডিম, দেওয়া হাঁসের মতন। রূপাকে আমার ব্যবহার করে তার থেকে টাকা নিতে হবে। রূপাও কান্না করে। চোখ বন্ধ করতে সে অর্ককে দেখতে পায়। অর্কের হাত ধরে বসে আছে। রূপা আর ভাবে না। অর্ক হলো বড় লোক ছেলে, তাকে ভালোবাসাটা অন্যায়। অর্ক কখনোই রূপাকে ভালোবাসবে না। রাজ একটা নদীর সামনে দাঁড়িয়ে আছে। অনেক জোরে বাতাস বইছে। পকেটে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে তার স্ত্রী আর ছেলের কথা ভাবছে। এই নদীতেই ওদের লাশগুলোকে ফেলানো হয়েছে। ভাসতে ভাসতে কোথায় চলে গেছে কেউ জানে না। দীর্ঘশ্বাস ফেলে একটা সিগারেট জ্বালায়। ঠিক তখনই সে অনুভব করে তার কোট ধরে কে যেন টানছে। রাজের বুকটা কেঁপে ওঠে। তার ছেলেও পিছন থেকে এসে এইভাবে জামা ধরে টানতো। রাজ ইমন বলে ডেকে পিছনে ঘুরতেই দেখে একটা বাচ্চা ছেলে দাঁড়ানো, চুলগুলো একদম ইমনের মতো। বাচ্চা ছেলেটা বলে, আঙ্কেল আঙ্কেল, এটা নেন। একটা দাদু এটা আমাকে দিয়ে আপনাকে দেখায় দিচ্ছে। আপনার জন্য এটা আমাকে দিতে বলে তিনি চলে যায়। এই নিন আঙ্কেল। বাচ্চা ছেলেটা হাত বাড়িয়ে দেয় রাজের দিকে। রাজ তাকায় সেদিকে। একটা হলুদ খাম, চিঠির খাম এটা। রাজ দ্রুত খামটা হাতে নেয়। বাচ্চাটা দৌড়ে চলে যায় অন্য বাচ্চাদের সাথে খেলতে। রাজ খামটা খোলে। একটা সাদা কাগজে একটা ভাঁজ করা চিঠি যেন। কাগজটাতে রক্তের ছাপ। ভাঁজের ভিতরে একটা গোলাপ রাখা। রাজ গোলাপটা হাতে নিয়ে দেখে পাপড়ি শুকিয়ে যাচ্ছে। লেখাটা হলো কম্পিউটারের সাহায্যে লেখা। রাজ গোলাপটা ফেলে দিয়ে লেখাটা পড়তে থাকে। শত্রু আর বন্ধুর ভিতরে একটা মিল আছে। শত্রু জানিয়ে কষ্ট দেয় আর বন্ধু না জানিয়ে। কষ্ট দুজনেই দিয়ে থাকে। কেউ সেই কষ্ট পুষে রেখে রাগ জমিয়ে বন্ধুকে মেরে ফেলে, আবার নয়তো অনেক দূরে হারিয়ে যায়। কিন্তু রাগ মানুষের সবচাইতে বড় দুর্বলতা রাজ, যেটা তোমার জন্য আরও বেশি দুর্বলের জায়গা। নিজের পরিবারকে কিভাবে মারলে, একটুও কি খারাপ লাগেনি? ও, তুমি তো আবার রাগ পুষে রেখে কাজ করো। তোমার খারাপ লাগা আসে না, কিন্তু তোমার দুর্বলতা কিন্তু তোমার রাগ। একটু ভাবো, ভেবে কাজ করলেই তো গ্যাংস্টার কিং হতে পারো। রাগ নয়, ভাবনা দিয়ে চলতে হবে। চিঠিতে আর কিছু লেখা নেই। রাজ ঘামছে। তার স্ত্রী সন্তানের খুন সে ছাড়া আর কে জানে? কে দিয়েছে চিঠি? বাচ্চাটাও আর নেই সেখানে। রাজ আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পায় না। তারপর রাজ, আকাশ, শুভ্র, হাবিব বসে আছে একসাথে। আকাশ হাবিবকে ছাড়িয়ে নিয়েছে। চারজন বসে ড্রিঙ্কস করছে। আকাশ নিলয়ের কথা ভাবছে। হাবিব জিজ্ঞেস করে, স্যার কি ভাবছেন? ভাবছি বাঘের গুহাতে খাবার পড়ে থাকলে একমাত্র সেই খাবারটা হুঙ্কার দিয়ে খেতে পারে সেই বনের সিংহ। সিংহ কখনো দুর্বল হয় না, তার গর্জনে পুরো জঙ্গল কাঁপতে থাকে। নিলয় ঠিক যেন সেই সিংহের মতো। তাকে দমিয়ে রাখা সহজ না। সে যা ইচ্ছা তাই করতে পারে। তাকে পুলিশ ফোর্স দিয়ে আটকানো যাবে না, কারণ সে মরলে আমাদের সাথে নিয়েই মরবে। নিলয়কে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। ডেভিড জনসনকে দেশে আসতে বলেন স্যার। এরপর পুরো দেশ তার কাছে বিক্রি করে দেব। দেখে নিলয় কিভাবে আমাদের আটকায়। নিলয়কে হুট করে শেষ করা যাবে না। নিলয়কে মারতে হবে কৌশলে।
একটা পাখির মূল্যবান জিনিস হলো তার ডানা, আর সেই বনের রাজা সিংহের শক্তিশালী জায়গা হলো সামনের পা। পাখির ডানা কাটলে আর সিংহের পা কেটে দিলে দুজনে দুর্বল হয়ে যায়, তখন সে গর্জন করলেও তাকে কেউ ভয় পাবে না। কিন্তু পাখির ডানা বা সিংহের সামনের পা আমি কাটবো। তুমি কিভাবে? শুভ্র হাসে, একটা সিগারেট জ্বালিয়ে সে টান দিতে দিতে বলে, নিলয় শরীরে নয় মনে আঘাত করতে হবে। একটা মানুষ যতই শক্তিশালী হোক না কেন, সেই মানুষের একটা মন আছে, আর প্রতিটা মানুষের মনটা হলো সবচাইতে বড় শক্তির জায়গা। সেই মনকে নষ্ট করতে হবে, মনে আঘাত করতে হবে। কিন্তু কিভাবে? খুব সহজ, নিলয়ের কাছের মানুষদেরকে মেরে ফেলতে হবে। আমার টার্গেট মাসুম। মাসুমকে প্রথমে মেরে নিলয়ের কাছে লাশ পার্সেল দিয়ে তাকে দুর্বল করব। এভাবে ওর প্রতিটা কাছের লোকদের মারব। এটা ভালো আইডিয়া, তাহলে কাজে নেমে পড়ো। হ্যাঁ, এবার আন্ডারওয়ার্ল্ড হবেই আমাদের। সবাই উঠে চলে যেতে থাকে। আকাশ রাজকে ইশারায় বসতে বলে, রাজ শুভ্রকে যেতে বলে সে বসে থাকে। হাবিব চলে যেতেই আকাশ রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ প্রশ্ন করে, স্যার কি হয়েছে, কিছু বলবেন? আসলে মানে রাজ, কি হয়েছে বলেন? আপনার সাথে তো আমার অনেক সিক্রেট আলোচনা চলে, বলেন কোনো সমস্যা হয়েছে? আসলে রাজ, কয়েকদিন আগে আমি একটা হলুদ খামের চিঠি পেয়েছিলাম। সেই চিঠির ভাঁজে আকাশ শুকনো একটা কালো গোলাপ ছিল। চিঠির ওপরে রক্ত লাগা ছিল। চিঠিতে অনেক পার্সোনাল কথা ছিল যেটা কেবল আমিই জানি। কিন্তু চিঠিকে পাঠিয়েছিল সিসি ক্যামেরা থেকে জানতে পারি একজন বয়স্ক বড় লোক চিঠি দিয়ে গেছে আমার গার্ডদের কাছে। এই চিঠির ব্যক্তিটিকে, আর সে কেনই বা আমাকে চিঠি দিবে, আর সে এত কিছু জানে কিভাবে? চিঠিতে ঠিক হুমকি নেই, আবার কোনো ব্ল্যাকমেলিং বিষয়ও নেই, কিন্তু চিঠি পড়ার পর ভয় ঠিকই কাজ করছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। রাজ আকাশের কথা শুনে কপাল কুঁচকে তাকায়, কারণ রাজের সন্দেহ হয়েছিল আকাশই তাকে এমন চিঠি দিয়েছে। কারণ রাজ অনেক কিছুই আকাশ বলে, তবে এখনও নিজের পরিবারকে হত্যা করার বিষয়টা আকাশ জানে না। কিন্তু তার কাছে পাঠানো চিঠির ব্যক্তিটা তার এই ব্যাপারটাও জানে। আকাশকে সন্দেহ করার কারণ হয়তো আকাশ রাজের উপরে লোক লাগিয়ে এসব দেখে হুমকি টাইপ চিঠি দেয়। রাজ মনে মনে আকাশকে মারতেও চেয়েছিল, কিন্তু এখন যেন রাজের ভাবনা পুরো ভুল হয়ে গেছে। রাজ আমতা আমতা করে বলে, স্যার চিঠি আপনিও পেয়েছেন তাহলে? মানে এমন করে বলো কেন? চিঠি কি তুমিও পেয়েছো? আকাশ অবাক হয়ে তাকিয়ে প্রশ্নটা করলো রাজকে। রাজ পকেট থেকে হলুদ খামের চিঠিটা বের করে আকাশের সামনে রাখলো। আকাশ রাজের বাড়ানো চিঠির দিকে তাকিয়ে থাকে। আকাশ বলে, আমি তো ভেবেছিলাম আমাকে চিঠি তুমিই দিয়েছ, কারণ আমার অনেক কিছুই তুমি জানো। কিন্তু চিঠিটা দেখে তুমিই পেলে, তাহলে আমাদের কেউই একে অপরকে চিঠি দিইনি, এখানে অন্যজন আছে। স্যার আমার না অনেক ভয় করছে। আমি চিঠি পেয়েছিলাম এক বাচ্চার থেকে। বাচ্চাটা বলে একটা বুড়ো দাদু এসে চিঠির খাম ধরিয়ে বলে আমাকে দিতে। বাচ্চাটা তখন আমাকে দিয়ে যায়। চিঠিতে অল্প কথায় কিছু প্রকাশ পেয়েছে। ভয় করছে অনেক। চিঠিটা হুমকির চিঠি না, কোনো ব্ল্যাকমেল চিঠি না, তবু আমার সব কিছু ভয়ে জমে যাচ্ছে স্যার। কি করব? তোমার চিঠিতে কি লেখা? যা লেখা আছে সেটা কেবল আমিই জানি, আপনি জানেন না। এজন্য লেখাটা বলা যাবে না। আপনার তাতে কি আছে? সেম, যেটা তুমি জানো না আমি জানি সেটাই লেখা। কিন্তু ওই ব্যক্তি এত পার্সোনাল কথা জানে কিভাবে? সে আমাদের অনেক কিছুই জানে। এটা নিশ্চয়ই নিলয় বা আদনানের কাজ। আদনানকে ডাকেন স্যার, ওর সাথে কথা বলেন। বিশ্বাস করেন, যদি আদনান চিঠি দেয় তাহলে আমি আদনানকে মেরে ফেলবো তখনই। আচ্ছা ঠান্ডা হও, রাগ দিয়ে না, ঠান্ডা মাথায় এখন কাজ করতে হবে। আদনানকে মারা যাবে না। আদনানকে মারলে এই কথাটা নিলয় অবধি চলে যাবে, আর সে জানলে কি হতে পারে একবার ভাবো। নিলয়ের যতগুলো লোক আছে সবগুলোকে মারা হবে গোপনে। রাজ আর আকাশ আলোচনা করতে থাকে। আদনানের সামনে বসে আছে নিলয়। নিলয় বসে সিগারেট খাচ্ছে। আদনান সাহেব ফোনে গেমস খেলে। নিলয়কে সে একটু আগে ডেকেছিল। নিলয় অফিসে এসে বসেছে। আদনান সাহেব গেমস খেলা রেখে নিলয়ের দিকে তাকায়, তারপর ধীর গলাতে বলে, নিলয় বলো তো আমরা কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি? আদনান সাহেবের প্রশ্ন শুনে নিলয় ভুরু কুঁচকে তাকায়। আদনান সাহেব একটা ঘুমের হাই তুলে নিলয়ের দিকে তাকালো। নিলয় সিগারেট ফেলে দিয়ে বলে, সৃষ্টিকর্তাকে বিশ্বাসের জন্য বিশেষ ক্ষমতা থাকতে হবে নাকি? এটাই তো,
যাকে তুমি দেখোনি তাকে তুমি কেন বিশ্বাস করবে? ধর্ম সৃষ্টিকর্তা এসব হলো বিশ্বাসের জায়গা, আবেগের জায়গা। অনেক মানুষ আছে যারা না দেখেই কোনো ছেলে মেয়েকে ভালোবাসে। আপনি যেমন ধরুন প্রধানমন্ত্রী হতে চান, এই চাওয়াটা হলো বিশ্বাস, আর আমাকে ব্যবহার করাটা হলো বিশ্বাসকে বাস্তবায়ন করা। তেমনি স্রষ্টা আছেন, এটা বিশ্বাস বা আবেগের কেন্দ্র, আর তাকে পাবার জন্য হলো মানুষ এবাদতকে ব্যবহার করে। বাহ, তুমি তো গ্যাংস্টার না হয়ে মোটিভেশনাল স্পিকার হতে পারতে। আমাকে হঠাৎ এ প্রশ্ন কেন? এমনিতেই দেখছিলাম তোমার নলেজ। কারণ বলেন, ভনিতা আপনার সাথে মানায় না। আদনান সাহেব মুচকে হাসলো। নিলয় আরও একটা সিগারেট জ্বালায়। আদনান সাহেব বলে, বিশ্বাস কেমন সেটাই দেখছিলাম। বিশ্বাস? কেমন বিশ্বাসের কথা বলছে? আদনান সাহেব নিলয়ের দিকে একটা হলুদ খাম বাড়িয়ে দেয়। আদনান সাহেব নিলয়কে বলে, এটা কি নিলয়? আমি জানি তুমি এটা করেছো, কারণ আর যাই হোক তুমি ভালো করেই জানো আমি এমপি থেকে মন্ত্রী হতে চাই। আমার অতীতটা ভালো করে জানো তুমি, তাহলে এসবের মানে কি? কি চাও তুমি নিলয়? আমার আদরের মেয়েকেও তোমাকে দিয়েছি, আমার ছেলেকেও তুমি পঙ্গু বানিয়েছো, কিছুই বলিনি, বরং তোমাকেই নিজের ছেলে হিসেবে দেখে এসেছি। তাহলে আর কি চাও তুমি? নিশ্চয়ই টাকার কোনো দরকার নেই তোমার, ক্ষমতা চাও। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশের সব ফোর্সরা তোমাকে ভয় পায়, পুরো সিস্টেম তুমি একদিনে বদলাতে পারো, তাহলে তুমি ক্ষমতা দিয়ে কি করবে? আমাকেই বা কেন চিঠি দিলে? চিঠিতে এমন কিছু লেখা আছে যা কেবল আমি জানি। এমনটা করেছো কেন তুমি? আদনান সাহেব কথাগুলো বলে থামলো। নিলয় এতক্ষণ কোনো কথা বলেনি। আদনানের কথা শেষ হতে নিলয় হাসতে থাকে। আদনান আরও অবাক হয় নিলয়ের হাসি দেখে। নিলয় কোনো জবাব না দিয়ে পিছনের পকেট থেকে সেম চিঠির খাম বের করে আদনানের সামনে রাখলো। আদনান সাহেব একই রকম চিঠির খাম দেখে চোখ বড় বড় করে তাকায় সেদিকে। নিলয় বলে, চিঠি শুধু আপনার কাছে নয়, আমার কাছেও এসেছে। চিঠি কি আপনি দিয়েছিলেন? তোমার কাছে চিঠি? কি বলো? আমি দিব কিভাবে? আমি নিজেই তো ভয়ে আছি চিঠি নিয়ে। আমি কেমনে দিব? নিলয়কে চিঠি দিয়েছে। আমার মনে হয় এগুলো আকাশ বা রাজের কাজ। এরাই আমাদের রাস্তা থেকে সরানোর জন্য এগুলো করেছে। হতে পারে, কিন্তু সে কি চায়? একজন তো আছেই যে আমাদের সাথে মাইন্ড গেম খেলছে। সে ভালো করেই জানে আমরা কি কি করেছি। কিন্তু সেই লোকটাকে, ছেলে নাকি মেয়ে? ছেলে, একজন বৃদ্ধ। আমি আমার দারোয়ান থেকে জানতে পারি এটা একজন বৃদ্ধ এসে দিয়েছে। নিলয় কিছু বলল না। নিজের মাথায় এখন নতুন কিছু ঘুরছে। কি করা যায় সেটা প্ল্যান করতে থাকে নিলয়। রূপা এসেছে অর্কদের বাড়িতে। রান্নাঘরে ফ্রিজ। অর্ক ফ্রিজে পানি নিতে গিয়ে দেখতে পায় রূপার গাল লাল হয়ে আছে, হাতের উপরে কালো কালশিটের দাগ পড়েও আছে। অর্ক রূপার পাশে গিয়ে দাঁড়ায়। রূপা অর্ককে দেখেও না দেখার ভান করে। রূপা নিজের মতো রান্না করতে থাকে। অর্ক প্রশ্ন করল, রূপা, কি হয়েছে তোমার? এদিকে তাকাও তো। কিছু না। বলো আমাকে, কি হয়েছে? তোমার গায়ে মারের দাগ কেন? কে মেরেছে তোমাকে? আমি অনেক দামি তো, তাই। আমার দাম 10 লাখ টাকা। এই দামের সাথে আমার বোঝাপড়া হয়নি তো, তাই মার খেয়েছি। মানে কি বলো তুমি? কে মেরেছে বলো আমাকে। আপনার কিছু লাগবে? লাগলে বলেন, রেঁধে দেই। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপা দু হাতের বাহুতে হাত ধরে রূপাকে তার দিকে ঘুরিয়ে বলে, কি হয়েছে বলো আমাকে। আমার জন্য মা ছেলে দেখেছে, তাকে বিয়ে করতে বলেছে। ছেলে? কোন ছেলে? চেনো তুমি তাকে? হ্যাঁ, আমাদের এলাকার মেম্বার জামাল মিয়া। বুড়ো বয়স্ক, আরও 4-5 বার বিয়ে করেছে। কি? তোমার সৎ মা এত খারাপ কেন? এই বুড়ো লোকটার সাথে কেন বিয়ে ঠিক করলো? বললামই তো, অনেক দাম। আমাকে বিয়ে করতে মাকে তিনি 10 লাখ টাকা দিয়েছে, তাই মা রাজি হয়েছে। ও, এই ব্যাপার। হ্যাঁ, রাজি হতে চাইনি বলে আমাকে তিনি অনেক মারছে, অনেক দাগ পড়ে আছে গায়ে।
আমি সুসাইড করব যদি জামালের সাথে আমার বিয়ে হয়। আচ্ছা, এসব ভেবো না, তুমি রান্না করে বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। অর্ক বাইরে আসে, সিয়াম আর মাসুমকে কল দেয়। ওরা দুজন আসে। দুপুরে রান্নার শেষে রূপা বাড়িতে চলে যায়। ঘরে এসে সে শুয়ে পড়েছে। চোখটা তার লেগে আসছে। হঠাৎ অনুভব করে পায়ে তার সুরসুরি লাগছে। রূপা চমকে উঠে দেখে জামাল মিয়া তার ঘরে এসেছে। তার আলগা হয়ে থাকা পায়ে হাত বোলাচ্ছেন তিনি। রূপা চিৎকার করে ওঠে। জামাল মিয়া রূপার মুখ চেপে ধরে। রূপা জামালের বুকে অনেকগুলো কিল মারতে থাকে। জামালের হাতে রূপা কামড় বসায়। জামাল আহ করে ওঠে। রূপার মুখ থেকে হাত সরায়। রূপা দ্রুত বাইরে আসে। তখনই একটা চর পড়ে ওর গালে। চরটা সারদী বেগমই দিয়েছে। রূপা দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। কপালের উপরের দিকে হালকা কেটেও গেল। রূপা কপালে হাত দিয়ে উঠে দাঁড়াতে যাবে, তার আগে জামাল এসে রূপার হাত ধরে। সারদী বলে, তোর তেজ আজকে বের করব, সকালে বলছিলি বের হবি না, জামাল আইব, তুই কথা শুনিসনি কেন? রাগ দেখিয়ে জিদ করে বের হলি কেন? তোর এত সাহস কে দিয়েছে? তোর বিয়ে করা লাগবে না, এখনই তোকে বাসর করতে হবে। জামাল বাবা নিয়ে যান ভিতরে এরে, তারপর যা ইচ্ছে করুন। মা, এমন করো না আমার সাথে। তুমি মা হয়ে কিভাবে এসব বলতে পারো? কেউ বাঁচাও। কেউ আসবে না, সবাইকে বারণ করে আসছি। আর জামাল আসলে কে আসবে? হ্যাঁ, তোকে বাঁচাতে। চুপচাপ বিছানায় গিয়ে শুবি ওর সাথে। টাকা দিয়েছে অনেকগুলো। রূপা, মা আমার। আরে আবার বুড়োটা আসছে। চিন্তা নাই, লোকজন আনছি তো সাথে। বুইড়াটাকে আমি দেখছি। এই সাগর, এই বুইড়াটাকে পিটাতে থাক, আধমোড়া করে দে। জামালের কথা মতো সাগর ছেলেটা রূপার বাবার কাছে আসে। রূপার বাবাকে ওরা দুজন মিলে অনেক মারতে থাকে। রূপা আরও চিৎকার দেয়, কিন্তু কেউ আসে না। জামাল বলে, তোর বাবাকে মেরে ফেলবো যদি আমার কথা মতো আমার সাথে এখন বিছানায় না যাস। মা, এটা কখনো করিস না, নিজের সবটা ওই লোকের কাছে বিলিয়ে দিস না। ওই মারতে থাক। আমার বাবাকে মারবেন না, আমি সব কিছুতে রাজি। তবু আমার বাবাকে ছেড়ে দিন। যাস না মা, যাস না, আগে আমার কথা শোন। রূপা আর ছটফট করে না। জামাল রূপার হাত ধরে ভিতরে টেনে নিয়ে যায়। রূপা চুপচাপ বিছানায় গিয়ে বসলো। জামাল গা থেকে নিজের শার্ট খুলে খালি গায়ে রূপার সামনে দাঁড়ালো। রূপার চোখে পানি, পানি গড়িয়ে নিচে পড়ছে। একদম পাথরের মতো স্থির হয়ে গেছে রূপা। না পারছে সহ্য করতে, না পারছে পালিয়ে যেতে। একদিকে তার অসুস্থ বাবা, আর একদিকে তার নিজের শরীর। কোনটা বাঁচাবে সে? সব কিছু যেন আজকেই শেষ হতে যাচ্ছে। রূপার গায়ে হাত দেয় জামাল। জামালের স্পর্শে রূপা ঘেন্নায় যেন গা গুলিয়ে উঠতে লাগলো, কিন্তু বাধা দেবার যে শক্তি নেই। একটু আগেও রূপার বাবা রূপার জন্য চিৎকার করছিল, এখন শব্দ করছে, কারণ মাস্টারের মুখে কাপড় পরে হাত দুটো বেঁধে রেখেছে সাগরেরা। সারদী বেগম টাকা গুনতে ব্যস্ত। জামাল রূপার ওড়নাটা নিয়ে নেয়। ওড়নাতে নাক ডুবিয়ে রূপার দিকে তাকিয়ে বলে, উফ, কি গন্ধ রে! তোর যা ফিগার আর যা তেজ, তোকে আমার খেতেই হবে। তোকে না পেলে জীবনে অনেক বড় কিছু অপূর্ণতা থেকে যাবে আমার। তোকে পেতে আমার 15 লাখ টাকা দিতে হয়েছে। তোর মা তো একটা বেশ্যা রে, শালি টাকা ছাড়া কিছুই চেনে না। তোর সাথে সময় কাটিয়ে তোর মাকে দেখব কত বড় মাগি হয়েছে। রূপা কোনো জবাব দেয় না। জামাল রূপার বুকের দিকে হাত বাড়ায়। আস্তে ধীরে হাতটা রূপার বুকের উপরে রাখতে যাবে, আর মাত্র 1 সেকেন্ড বাকি। ঠিক তখনই